কেউ একজন বলো দেখি, মানে নরমালি ডাটা টাইপ কি 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 ধরনের ডাটা টাইপ আছে? স্ট্রিং আছে, ইন্টিজার আছে, ফ্লট আছে। গ্রেট। আর কিছু জানো? ডাবল, চার ডাবল। ক্যারেক্টার, গুড, ভেরি গুড, অনেকগুলো তো জানো তাহলে তোমরা। তারপর বুলিয়ান অপারেশন ইজ এ ট্রু অর ফলস। হুম 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 রাইট। আচ্ছা, তাহলে এটা সম্পর্কে মোটামুটি সবার আইডিয়া আছে। আর তারপর টাইপ কনভার্সন সম্পর্কে তো আইডিয়া থাকার কথা মেবি। এটা কিছু বলছে বলার না কথা? ভাইয়া। আমি যতটুকু শুনছিলাম, আমি ওদের কাছে ছিলাম, মনে হয় বলছিল যেমন হচ্ছে কোনো একটা ডাটা টাইপ, যেই ডাটা টাইপে আছে সেটাকে কনভার্ট করে আমরা যখন অন্য টাইপে নিয়ে যাই, টাইপটাকে চেঞ্জ করি, বলছিল না টাইপ কাস্টিং জিনিসটা? উম, বলছিল মনে হয়। আচ্ছা যাই, টাইপ কাস্টিং করতে ধরো যেমন ধরো হচ্ছে আমাদের একটা ফ্লোট ভ্যালু আছে, তো নর্মালি টাইপ কাস্টিংটা সব থেকে বেশি কাজে লাগে হচ্ছে আমরা, মানে আমি তো নর্মালি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করি, বুঝছো? জাভাস্ক্রিপ্টে আমাদের সব থেকে বেশি লাগে সেটা হলো নর্মালি জাভাস্ক্রিপ্টে যে কোনো ইনপুটকে আমরা হচ্ছে তোমার স্ট্রিং হিসেবে কাউন্ট কাউন্ট করি। হ্যাঁ, জাস্ট একটা মানে বেসিক এক্সাম্পল। সেটা হচ্ছে ধরো আমি যদি এখানে 5 প্রেস করি, 5 বা 5 6 বা 6 7 যদি প্রেস করি, তো এই ভ্যালুটা নর্মালি জাভাস্ক্রিপ্টে হচ্ছে স্ট্রিং হিসেবে ইনপুট নিবে। হুম। তো কিন্তু আমি ধরো হচ্ছে 67-র সাথে আমি এক যোগ করতে চেয়েছি, তো এটার সাথে যদি এক যোগ করি তাহলে নর্মালি কি এটা আমার 68 হওয়ার কথা না? বাট জাভাস্ক্রিপ্ট এটা 68 করে না, জাভাস্ক্রিপ্ট এটা তোমার হচ্ছে আহ, মানে 671 করে দেবে। তো এটার জন্য হচ্ছে আমাদের টাইপটা কাজ করে নিয়ে আমার নাম্বারে কনভার্ট করতে হয় এবং দেন হচ্ছে অপারেশন গুলো চালাইতে হয়। এটা হচ্ছে অনেক আরো ডিটেলসে বলবেনি, সমস্যা নাই। আচ্ছা, এখন অপারেটর সম্পর্কে জাস্ট আমি একটু এক্সাম্পল বা হচ্ছে বলে দেই। সেটা হচ্ছে আমাদের অনেকগুলো অপারেটর আছে। কি কি অপারেটর আছে কেউ বলতে পারবা? নর্মালি কিন্তু আমরা যখন ম্যাথমেটিক্স করছি এই অপারেটর গুলো সম্পর্কে চিনে আসছি। কি কি জানো কেউ? অ্যারিথমেটিক যে অপারেটর গুলো আছে, জি ভাইয়া, প্লাস, মাইনাস, মাইনাস, ভাগ, গুণ, মডুলাস। সেম জিনিসই আমরা হচ্ছে প্রোগ্রামিং ইউজ করি। ওকে, এই যে কিছু কিছু অপারেটর আছে যেমন হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, যেটা অলরেডি তোমরা বলে দিলাম, প্লাস মাইনাস গুণ ভাগ, এগুলো তো ছোটবেলা আমরা শিখাইতাম, তোমাদের সেই অনেক কিছু নাই। আচ্ছা, এই মডুলাস নিয়ে সম্পর্কে আমি একটু বলি। তো নর্মালি তো এটাকে আমরা কি বলি? অঙ্ক করার ক্ষেত্রে ভাগশেষ। রাইট, ভাগশেষ বলি, বাট নর্মালি আমরা অঙ্ক করার সময় কিন্তু এটাকে আমরা পার্সেন্ট হিসেবে কাউন্ট করি, তাই না? আর এই মডুলাসটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, সেটা সি হোক আর যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক, আমি কিন্তু শুধু যে সি তা না, আমি কিন্তু সব ল্যাঙ্গুয়েজের জন্যই বলতেছি। হুম। আর এখন তোমরা যা যা শিখবা এই সব জিনিসই হচ্ছে সব ল্যাঙ্গুয়েজে অ্যাপ্লিকেবল। ক্লিয়ার? এটা একটু মাথায় রাখবা যে এখন যা শিখতেছো খুব ভালো করে শিখবা, সবগুলাই সব ইয়েতে অ্যাপ্লিকেবল। আচ্ছা, তো এইটার মানে হচ্ছে একটা আমাকে ভাগশেষ রিটার্ন করে দিবে। লেটস সে, দেখো, যেহেতু এখানে এক্সাম্পল করাই আছে, আমরা স্টার্ট করবো, দেখো, একটু খেয়াল করবো। আমি হচ্ছে একটা কি নিছি, এটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এক্স এর মান হচ্ছে 5, এবং আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যার মান হচ্ছে 2। তো আমি চাইলে কিন্তু এই দুটো কি করতে পারি? যোগ করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি, তাই না? এটা করে দেখাইতে হবে? না ভাইয়া। এগুলো তো বেসিক জিনিস। আচ্ছা, তো এই যে এক্স আর ওয়াই যদি আমি হচ্ছে মডুলাস বা মডুল চিহ্ন দেই, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে আমাকে একটা ও ভাগশেষ রিটার্ন করবে। অর্থাৎ 5কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, তাহলে ভাগশেষ কত থাকে? এক। 1। তো সেই ওয়ানটাই দেখো যেটা ডান পাশে দেখো রিটার্ন করছে। এখন এটা বাদ দিই, আমি যদি নর্মালি ধরো 15কে আমি হচ্ছে 4 দিয়ে ভাগ দিই। আচ্ছা, এখন বলো তো 15কে 4 দিয়ে ভাগ দিলে ভাগশেষ কত থাকে? 3। 7। 7। ও 7 3 কিভাবে? 4 12 আর 3 থাকে। আচ্ছা, 3 ছেলে 12 হচ্ছে, 3 থাকে, এই দেখছো ভাগশেষটা? তো যদি হচ্ছে আমি এখানে 5 দিই তাহলে কি আসবে ভাগশেষ? 0। 0। আমার নেট স্লো নাকি? সিম্পল জিনিস তো, এটা নিয়ে আর তেমন কিছু বলার নাই। এখন বলতে পারো ভাই এটা কি করলেন, এই ভাগশেষ দিয়ে প্রোগ্রামিং এ কি কাজ? এই পার্সেন্টেজ চিহ্ন দিয়ে সরাসরি পার্সেন্ট বের করলেই তো হয়ে যেত, তাই না? সামনে বুঝবা যেটা কি কাজ। অনেক ক্ষেত্রেই কাজে লাগে, ঠিক আছে? যেমন হচ্ছে কোনো সংখ্যা হচ্ছে এত দ্বারা বিভাজ্য কিনা, বা এত দ্বারা ই করা যায় কিনা, আরো অনেক আছে। হুম। আচ্ছা, আরেকটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর। এই যে অপারেটর গুলো যেগুলো শিখতেছো, অ্যারিথমেটিক যে অপারেটর, এগুলো কিন্তু ইন্টারভিউতে প্রশ্ন জিজ্ঞেস করে, যে নর্মালি জিজ্ঞেস করে যে অপারেটর কয় ধরনের আছে। তো অপারেটর নর্মালি হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর, প্রিসিডেন্স অপারেটর, কোড চ্যালেঞ্জ অপারেটর। তো নর্মালি অ্যাটলিস্ট অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, কম্পারিজন বা লজিক্যাল, এই জিনিসগুলো যেন মনে থাকে। পরে দুইটা খুব বেশি মনে না থাকলেও চলবে, but মনে থাকাটা দরকার, ঠিক আছে? আচ্ছা, তো অপারেটর জিনিসটা হচ্ছে কি কি, সরি, ইনক্রিমেন্ট দেখতেছিলাম, তাই না? তো এই ইনক্রিমেন্টের কাজ কি? এটা কিন্তু ইংলিশ দেখলেই বোঝা যায়। কি করবে? বৃদ্ধি করবে, তাই না? তো এই ইনক্রিমেন্ট মানে হচ্ছে এক এক করে বৃদ্ধি করবে।
অর্থাৎ এই জিনিসটা যেখানে আমি ইউজ করব ও হচ্ছে প্রতিবারই হচ্ছে 1 করে ইনক্রিমেন্ট করবে, বাড়াবে, আর ডিক্রিমেন্ট হচ্ছে এ 1 করে মাইনাস করবে। ক্লিয়ার? যদি হচ্ছে আমি একটা এক্সাম্পল এখানে দেখি, দেখো আমার এখানে কত আছে 50, রাইট? যদি আমি হচ্ছে এই 50 এর সাথে 1 যোগ করতে চাই তখন আমি কিভাবে করতাম? ইন্ট y is equal to 50 প্লাস 1, কিভাবে করতাম না? দেন আমি হচ্ছে এখানে হচ্ছে ওয়াইটা প্রিন্ট করে দিতাম, এই তো। এভাবে করা লাগতো না আমার। বাট এখন আমি চাইতেছি যে না, আমি এভাবে করবো না। আমি চাইতেছি যে আমার যে ভ্যালুটা আছে, এই 50-এর যে ভ্যালুটা আছে, এটা হচ্ছে 1 করে বৃদ্ধি পাবে এবং সেটা প্রতিবার বৃদ্ধি পাবে। যদি আমি এরকম করতে চাই, যখন লুপ শিখবা তখন হচ্ছে এটা কাজে লাগবে, ঠিক আছে? আর অনেক ক্ষেত্রে কাজে লাগবে। দেখো আমি যদি লাইনটা ডিলিট করে দিই, হচ্ছে 51 রিটার্ন করবে। ভাইয়া আচ্ছা, এগুলো করানো হয়েছিল? এগুলা করানো হয়েছিল না? গুড, তাহলে বলবা, তাহলে আমি আরো দ্রুত যাবো। আচ্ছা, এগুলা করানো হয়েছিল। এই অ্যাসাইনমেন্ট অপারেটর দেখানো হয়েছিল, এই যেগুলা ইকুয়াল টু চিনো, ইকুয়াল তো বলার কিছু নাই, সেটা হচ্ছে কি সমান। আর প্লাস ইকুয়াল তো হচ্ছে আগে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর সাথে তুমি যত দিবা, মানে এখানে যা দিবা ওইটা হচ্ছে অ্যাড হবে আর কি। নর্মালি এই জিনিসটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই যে এইটা, যেটা এক কোয়েশন পড়ছো না, অনেকটা এক কোয়েশনের মতো আর কি। আপনি একটু সামারি দিয়ে দিন, মানে আবার একটু বুঝিয়ে দিন শর্ট করে। আচ্ছা ঠিক আছে, সামারি দিয়ে দিব না? ওকে ফাইন। অ্যারিথমেটিকে তো আর কোনো মানে সামারি, সরি মানে প্রশ্ন তো কিছু নাই এখানে এই কয়টা অপারেটরে। না, তো অ্যাসাইনমেন্টে হচ্ছে কি ইকুয়াল অপারেটর, যেটা হচ্ছে এটাকে আমরা বলি অনেক সময় অ্যাসাইন অপারেটর, যেটা হচ্ছে কোনো ভ্যালুকে অ্যাসাইন করে। আর এটা হচ্ছে অ্যাসাইন প্লাস অ্যাডিশন অপারেটর, যেটা হচ্ছে কি করবে, অ্যাসাইনও করবে সাথে অ্যাডিশনও করবে। অর্থাৎ আমার যে প্রিভিয়াস ভ্যালুটা থাকবে সেই প্রিভিয়াস ভ্যালুর সাথে এক্সট্রা একটা ভ্যালু যোগ করে সেটা ওই ভেরিয়েবলের মধ্যে স্টোর করবে, ঠিক আছে? এই মাইনাস অপারেটরের কাজও সেম, ওই যে আমার যে প্রিভিয়াস ভ্যালু তার সাথে 3 মাইনাস করে ওই ভ্যালুটা আবার নতুন করে এক্স এ কি করবে, ঠিক আছে? সেটা তো জানো নাকি, দেখাইছে না এগুলো? জি ভাই আবার হচ্ছে গুণের ক্ষেত্রেও সেম, ভাগের ক্ষেত্রেও সেম, মডুলের ক্ষেত্রেও সেম, ঠিক আছে? আর এন পার্সন সম্পর্কে আমার একটু, আচ্ছা এন পার্সন ভুলে গেছে, দাঁড়াও তো। এন পার্সনটা ভুলে গেছি। আচ্ছা এন পার্সনটা ভুলে গেছি, অনেকে জিজ্ঞেস করবো বলে দিবে, ঠিক আছে? এটা আমার খেয়াল নাই। চ্যাট জিপিটিতে দেন, আচ্ছা ভালো কথা বলছো, চ্যাট জিপিটি দিলেই তো বলে দিতে পারবে। অ্যান্সারটা দিয়ে দেন শুধু কপি করে, মানে কোডটা আর কি, বাংলাদেশের কোডটা কপি করে দিয়ে দেন। এটা বলবে বলবে। এক্সপ্লেইন করে দিলে কেমন হবে? ওই কপি করে দিলে সে পুরো এক্সপ্লেন করে দিবে অ্যান্সার একদম পুরাটা। ফ্যানটা দে। আচ্ছা আমি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করি তো সবসময় খালি জাভাস্ক্রিপ্টই আসছে। আচ্ছা, সি প্রোগ্রামিং, সি প্লাস প্লাস। হুম। আচ্ছা কি বলছে, ইন সি অপারেটর ইজ কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর হুইচ ইজ বিটওয়াইজ এন্ড। আচ্ছা এটা হচ্ছে বিটওয়াইজ নিয়ে কাজ করে, তোমাদের কি বিটওয়াইজ নিয়ে কোনো ধারণা দিছে? না ভাই দেয়নি। আচ্ছা বিটওয়াইজ অপারেটর গুলো হচ্ছে নরমালি হচ্ছে বিট নিয়ে কাজ করে। তো বিট তো চিনো আলটিমেটলি, সেটা হচ্ছে 0 আর 1। 1 0 1 নিয়ে, হ্যাঁ হুম। এক্স্যাক্ট। তো এটা হচ্ছে ওই যে আমাদের যে ভ্যালু, মানে যে হচ্ছে ভ্যালুটা আমরা অ্যাসাইন করি, ও হচ্ছে ওটাকে বাইনারিতে কনভার্ট করে দেন হচ্ছে তোমার ওই ওই বিটগুলো নিয়ে হচ্ছে কাজ করে, বুঝতে পারছো? আরেকবার আচ্ছা বলুন। অর্থাৎ আমরা হচ্ছে যে ভ্যালুগুলো অ্যাসাইন করি, ধরো হচ্ছে যেখানে যে এক্স এর ভ্যালু কত অ্যাসাইন করছি 10, এই 10-এর ও বাইনারিতে কনভার্ট করে নিবে এবং 6-কেও ও বাইনারিতে কনভার্ট করে নিবে। ওই আমার ধরে হচ্ছে কম্পাইলার, সরি কি যেন বলে, বাইনারিতে কনভার্ট করার পরে ও হচ্ছে কি করবে, অপারেশনটা চালাবে এবং তখন আলটিমেটলি 1 1 0 0 ভাই কি যোগ করছে নাকি কি এরকম? 1, এটা তো যোগই তো করছে, দেখা যাচ্ছে। যোগ না দেখাচ্ছে, যোগ না এটা, কিন্তু এখানে তো 110 হতো হাতে এক থাকতো। সরি এটা আমি ভুল বলছি, এটা হচ্ছে আমাদের কি বিটওয়াইজ এন্ড, অর্থাৎ এখানে আমাদের এন্ড অপারেশন চালাইছে, ঠিক আছে? তো হ্যাঁ এন্ড অপারেশন তো বুঝি নাকি? গুণ করছে। হ্যাঁ তাহলে right, দুইটা 0 হলে 0, দুইটা 1 হলে 1, 1 0 1 হলে, আর হ্যাঁ, 1 গুণ 0 করছে 0 1 0 0 গুণ। হ্যাঁ বুঝতে পারছো, মনে পড়ছে তো নাকি? হুম। আচ্ছা এরপরে হচ্ছে এটার মানে হচ্ছে বিটওয়াইজ ও কি করবে, কম্পারিজন করবে এবং ওই ভ্যালুটাকে আবার ওই এর মধ্যে স্টোর করে দিবে। মানে বাইনারিতে ভ্যালু গুলো প্রকাশ করে তারপরে গুণ করে দিবে আর কি। হ্যাঁ গুণ করার পর যে ভ্যালুটা আসবে ওইটা আবার হচ্ছে এর মধ্যে অ্যাসাইন করে দিবে।
মানে এন্ডের মেইন কাজ হচ্ছে ভ্যালুটাকে বাইনারিতে কনভার্ট করবে, তারপরে গুণ করবে। হ্যাঁ হ্যাঁ, এর মেইন কাজটা হচ্ছে বিটওয়াইজ, অর্থাৎ বিটওয়াইজ এন্ড অপারেটরের কাজ হচ্ছে ও আগে এন্ড অপারেশনটা চালাবে, মানে বাইনারিতে কনভার্ট করবে, দেন তারপরে এন্ড। AND অপারেশন করবে। আর বিটওয়াইজ এন্ড এবং অ্যাসাইনের কাজ হচ্ছে এন্ড অপারেশন চালাবে এবং যে ভ্যালুটা বের হবে সেই ভ্যালুটা হচ্ছে তোমার ওই ভেরিয়েবল। নতুন ভেরিয়েবলে অ্যাড করে দিবে, অ্যাসাইন করবে। ভেরিয়েবল। ওকে, দেখি এরপর আর কি আছে। এটা হচ্ছে সেম অর অপারেটর, ঠিক আছে। আর এটা মনে হয় যে পাওয়ারের ক্ষেত্রে ইউজ হয়। আর এটা হচ্ছে তোমার বিটওয়াইজ যে লেস দেন আর গ্রেটার দেন কাজ করে, এটা আমি ভুলে গেছি। দাঁড়াও। আমার বিটওয়াইজ নিয়ে কম কাজ করা হয়তো। আচ্ছা, এটা হচ্ছে কি কম্পাউন্ড রাইট শিফট অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ it shift bits of variable to the right and store result in the back same variable. কি বলছে? It shift the bits of variable to the right. আচ্ছা, বিটটাকে কি করবে? রাইটে স্টোর করে দিবে and the result back in the same variable. আচ্ছা, ভালো কথা। কিন্তু এটা কাজটা কি? এটা কাজ হচ্ছে রাইট bitwise shift। আচ্ছা, শোনো শোনো, তোমরা তো এখন ওই যে লেফট শিফট রাইট শিফট এগুলো তো মনে হয় পড়োনি এখনো, তাই না? এগুলা তোমাদের হচ্ছে না, এটা কি আমাদের কোন কোর্স ছিল? খুব সম্ভবত আমি সিস্টেম ডিজাইনে শিখছি, না সিস্টেম ডিজাইন কোন সেমিস্টার যেন শিখছিলাম, ঠিক আছে। ওইটা শিখলে তখন এটা একটু একটু ইজি লাগবে, আর এটা হচ্ছে অনেকের কাছে জিজ্ঞেস করলে ও একটু বলে দিতে পারবে, ঠিক আছে। অর্থাৎ একটা হচ্ছে রাইট শিফট আর একটা হচ্ছে লেফট শিফট, ঠিক আছে। অর্থাৎ যে ভ্যালুগুলো থাকে সেটাকে শিফট করে দেয়, খেয়াল করো, তাও একটু বলে দিতেছে, ঠিক আছে। এটা তোমাদের হচ্ছে ভার্সিটিতে পরীক্ষাতেও আসবে এবং ডায়াগ্রাম সহ আসে। যেমন এটাই দেখো, শিফট 3 টাইম, তাই না? আর রাইট শিফট হবে, রাইটে গেলে তাহলে এক ঘরে দিক যাবে। হ্যাঁ, ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করো একটু। এই যে যে ভ্যালুগুলো আছে না প্রথমে, তো আমার যে বাইনারি ক্যালকুলেশন করার পরে যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটাকে আমি স্টোর করছি, হ্যাঁ। এখানে আমাকে বলছে 3 বার হচ্ছে তোমার ও অপারেশন করতে, অর্থাৎ 3 টাইমস ও রাইট দিকে স্টোর হবে। তো রাইট দিকে যাওয়ার মানে হচ্ছে তোমার এই যে প্রথম যে ভ্যালুটা আছে 0, এই জিরোটা চলে আসবে ডান দিকে চলে আসবে, অর্থাৎ এই যে আমি যেখানে কার্সরটা রাখছি সেখানে চলে আসবে। হোয়াইট বোর্ড আছে। মানে ভাই ডান দিকে চাপায় নিয়ে যাবে, যত সংখ্যা অ্যাড করবো ততবার আর কি। মানে বাম দিকে অ্যাড হচ্ছে না? বাম দিক দিয়ে 0 আসতে থাকবে, ডান দিক থেকে আগাতে থাকবে। ধরো রাইট শিফটে একটা গ্রাফই আছে, আমার কাছে মনে হয় স্লাইডও আছে। এই যে এই পিকচারটা দেখলে ইজিলি বুঝতে। এই তো বামে একটা করে 0 আসতে থাকবে, আমি যত সংখ্যা অ্যাড করবো তার ডান দিকে আগাতে থাকবে। আচ্ছা, একটু খেয়াল করুন। সেটা হচ্ছে একটা হচ্ছে এলএসবি, আচ্ছা এলএসবি আর এমএসবি তে না যাই, এত কঠিন ওয়ার্ডে না যাই। অর্থাৎ লেস সিগনিফিকেন্ট বিট আর হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। একদম ডান পাশে যেটা, সরি বাম পাশে যেটা, সেটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রাইট শিফট অপারেটর। তো অ্যাকচুয়ালি ভ্যালুগুলো কি হবে, এই প্রথম যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে এক ঘর ডানে সরে যাবে, যেহেতু এটা রাইট শিফট। তো এখানে 0 1 আছে না, এটা হচ্ছে রাইট সাইডে চলে গেছে, এবং এটাও রাইট সাইডে চলে যাবে। এই প্রত্যেকটা হচ্ছে এক ঘর করে রাইট সাইডে চলে যাবে, এবং এই ঘরটা কি থাকবে, ফাঁকা থাকবে, ঠিক আছে। এখন ভালো করে খেয়াল করো, আমার বিট ছিল কয়টা উপরে, 1 2 3 4 5টা, নিচে কিন্তু আমার 6টা হয়ে গেছে, দেখছো? 1 2 3 একটা মনে 4 5। স্টার্ট হলো। না, ডান দিকে বাদ করবে। এটা ফাঁকা থাকবে, আর এই যে ডান দিকে যেটা থাকবে এটা বাদ চলে যাবে, ঠিক আছে। জাস্ট এটা যখন তাহলে হ্যাঁ, এটা যখন বাদ চলে যাবে তখন এই ঘরটা ফাঁকা থাকবে না, তো এখানে আমি 0 ইনসার্ট করবো বাই ডিফল্ট, ঠিক আছে। জি ম্যাম। এটা আমি তোমার যদি লিখে দেখাই, না বুদ্ধি স্যার, বুদ্ধি ভাই, মানে জাস্ট ডান পাশ দিয়ে চলে যাবে, ওই 0 থাকলে 0টা সরে যাবে, 1 থাকলে 1টা সরে যাবে, আর বাম পাশে 0 অ্যাড হবে। হ্যাঁ, এবং এবার আসো পরেরটার ক্ষেত্রে খেয়াল করো। এখন এই 0 কিন্তু বাদ, এই যে মানে যে 1 দেখতেছি 1 কিন্তু বাদ। এখন আমি সেকেন্ড টাইম করবো, সেকেন্ড টাইমে সেম ভাবে আমি 5টা ঘর দিব। এক সেকেন্ড, সেকেন্ড টাইমে আমি 5টা ঘর দিব, দেওয়ার পরে এই 0টা আবার রাইট সাইডে শিফট করে দিব, এই 1টা রাইট সাইডে শিফট করে দিব, এই 0টা রাইট সাইডে শিফট করে দিব, এই 1টাও রাইট সাইডে, এই 0টাও রাইট সাইডে, এবং এই 0 বরাবর যে ঘরটা থাকবে এটা কিন্তু ফাঁকা থাকবে, বুঝছো ঘটনা? জি ম্যাম। তার মানে কি হলো, 0 বসবে না। না 0 বসবে না, ফাঁকা থাকবে এই ঘরটা। আচ্ছা দাঁড়াও, এটা লিখলে ভালো বুঝবে। লেখার কোনো ইয়ে আছে, ড্রটা এতে তো লেখা যায় না, এটা তো হচ্ছে একদম সাইডে চলে যাবে। আচ্ছা দাঁড়াও, ওয়েট লিখতে হবে না, ভাইয়া কোড করেন। গুগল হিসাবে ফর, না এটা কোড করে বুঝবো না, এটা হচ্ছে থিওরিটিক্যাল জিনিস তো।
আচ্ছা। মেহেদি তুমি কি ডাটা স্ট্রাকচার দেখাইতেছো নাকি? আরে এটা চলে আসছে, এই যে তোমার হচ্ছে বিট ওয়াইজ এর মধ্যে তোমার হচ্ছে রাইট শিফট অপারেটরটা চলে আসছে। আরে এটা কি এখন? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, যেহেতু চলে আসছে আর এখন ফ্রি টাইম, আমরা তো ওইভাবে ফর্মাল ভাবে নিতেছি না। দেখাও দেখাও, এটা ফানি ওয়েতে দেখাও, এটা কোনো চাপ নাই। এটা ড্র করা ছাড়া তো বুঝবো না। এটা কোন সেমিস্টারে ছিল, এটা কল দেখি, তাহলে মনে করো এই আমি স্লাইডটা বের করতে পারবো। এগুলো ফোর্থ সেমিস্টারে ছিল, আমাদের ডাটা স্ট্রাকচারের জিনিসগুলো ফোর্থ ফিফথ সেমিস্টারে ছিল। না না না, ডাটা স্ট্রাকচার এটা যেন কোন টিচার যেন শিখাইলো। আচ্ছা ভাইয়া, ওই জাস্ট ওই যে প্রোগ্রাম কোডটাতে ওয়েবসাইট আছে না, ওটার ভিতরে যে একটু জানছে স্যার ভাই। না এটা আলটিমেটলি থিওরিটা বুঝলে তুমি ইজিলি বুঝবে, বুঝছো? আচ্ছা আমি তিনটার জন্য চাইতেছি, তিনটার জন্য হলে সুবিধা হতো। আচ্ছা এটা তো বুঝছো, এখন যদি তোমার হচ্ছে লেফট সাইড অপারেটর বলে, লেফট শিফট অপারেটর সেম জাস্ট বাম পাশে যাবে, সরে যাবে। এক ঘর করে সরে যাবে, ঠিক আছে? এবং যদি এবার তিনবার বলে, যদি বলে যে এই কাজটা তুমি তিনবার করবা, তার মানে কি তখন এইটা নিয়ে আবার সেম কাজ করবা, লাস্টে ঘর ফাঁকা হবে, সেই ফাঁকাতে জিরো বসাই দিবা, এবং থার্ড টাইমের ক্ষেত্রে আবার ওইটাই করবা, লাস্টে আবার ফাঁকা হবে, লাস্টে আবার হচ্ছে জিরো বসাই দিবা। তার মানে খেয়াল করো, প্রথমবারে আমার এই ওয়ানটা বাদ চলে যাবে, সেকেন্ড বারে আমার এই জিরোটা বাদ চলে যাবে, থার্ড বারে কিন্তু আমার এই ওয়ানটা বাদ চলে যাবে, বুঝছো? এবং সর্বশেষ আমার কি থাকতেছে, 0 1, আর লাস্টে সবগুলো আবার জিরো থাকবে। হুম। ঠিক আছে, এতটুকুই এতটুকুই মনে রাখো, ঠিক আছে? এটা খুব বেশি মানে ডিপে যেতে হবে না, এটা অনেক ডিপ আলোচনা, এটা অনেকগুলো আছে এই তোমার অপারেটর, ঠিক আছে? এগুলো আরো আছে, লেফট তোমার হচ্ছে রোটেট আছে, ঠিক আছে? রোটেটের ক্ষেত্রে হয় কি জানো, এই ওয়ানটা সামনে থেকে ঘুরে আবার লাস্টে চলে আসে, মানে পিছনের দিকে আসে আর কি। এটা সার্কেল ভাবে তোমরা দেখবে যে পরীক্ষার মতো। এগুলো হচ্ছে ওই যে আমরা মাইক্রোপ্রসেসর পড়ছিলাম। মাইক্রোপ্রসেসর পড়ছিলাম, শিওর? হ্যাঁ হ্যাঁ শিওর, আমার নোট করা আছে, দেখলাম এই মাত্র। না নাই তো, আরে আমি তো মনে ভুলে ইয়াগুলো করতে খুব বেশি একটা কাজে লাগবে না। আচ্ছা এরপর হচ্ছে ইকুয়াল টু অপারেটর। এই অপারেটরের কাজ হচ্ছে এই এক্স এর ভ্যালুটা ওয়াই এর ভ্যালুটা দুটো সেম কিনা এটা চেক করে। এটা কি জানতা? আচ্ছা, অর্থাৎ আমি যদি এক্স এর ভ্যালু 3 থাকে এবং ওয়াই এর ভ্যালু 3 থাকে, অর্থাৎ দুটো যদি মিলে যায়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি করবে, ট্রু রিটার্ন করবে। দেখো দুটো 5, আমার রিটার্ন করবে হচ্ছে ট্রু। আর ট্রু মানে কি 1। আর যদি হচ্ছে এখানে আমি 15 দেই, 50 দেই, আর দেন হচ্ছে আমি যদি 50 আর 5 কি মিলবে, মিলবে না, তার মানে হচ্ছে আমার কাছে রিটার্ন করবে 0। এটা তো ক্লিয়ার, এটা সিম্পল জিনিস, ঠিক আছে? আর জাভাস্ক্রিপ্ট আমাদের বলার দরকার নাই, জাভাস্ক্রিপ্ট ধন্যবাদ ট্রিপল ইকুয়াল চলে আসে, ঠিক আছে? ওটা একটু বেশি। আচ্ছা এটা হচ্ছে নট ইকুয়াল টু, অর্থাৎ এখানেই লিখি যে এখানে কি বলছে অ্যাকচুয়ালি, শুনো, যে এক্স আর ওয়াই দুটা কি সমান না, তার মানে এটার অ্যান্সারটা কি হবে বলো তো? 1। রাইট, 1 হবে। কারণ এখানে কিন্তু বলছে কি এই দুইটা সমান না, আলটিমেটলি দুইটা কিন্তু সমান নাই। যদি আমি দুইটা সমান দিয়ে দিই, তাহলে এই দুটো কি সমান না? অবশ্যই সমান, তার মানে কথাটা হচ্ছে কি মিথ্যা, আমার কিন্তু ফলস রিটার্ন করবে। 0। এটা সিম্পল জিনিস, কিন্তু প্যাস লাগাও না তোমরা এটা। আচ্ছা এরপরে সেম এটা, এটা কি বোঝানোর উপায় আছে, সরি বোঝানোর দরকার আছে, যেখানে এক্স বড় হবে ওয়াই ছোট হবে, যদি হয় তাহলে ট্রু, না হলে ফলস, ঠিক আছে? একটা হচ্ছে গ্রেটার দেন, একটা হচ্ছে লেস দেন। আচ্ছা আরেকটা হচ্ছে গ্রেটার দেন এন্ড ইকুয়াল। এটা হচ্ছে তোমরা ওই যে সেট ফাংশনে কিন্তু পড়ছো 99। মানে সমানও হবে, ওয়ার থেকে বড়ও হবে। রাইট রাইট, এটাও সেম, ঠিক আছে? এটা হচ্ছে কম্পারিজন অপারেটর। তারপর হচ্ছে কিছু আছে লজিক্যাল অপারেটর, অর্থাৎ লজিক চেক দিবে। সেটা হচ্ছে একটা হচ্ছে এন্ড অপারেটর, অর অপারেটর, আর একটা হচ্ছে নট অপারেটর। কিন্তু এই অপারেটর গুলো তো চিনো, তোমরা হচ্ছে ইয়াতে পড়ছিলা, এইচএসসি তে আইসিটি তে পড়ছিলা, তাই না? গেটে। আর এখানে ডিজিটাল লজিক ডিজাইন একটা কোর্স আছে তোমাদের, এখন আছে কিনা জানি না, পড়াবে কিনা, ওইটার মধ্যে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে এন্ড অপারেটর চেক দিবে হচ্ছে কি, যে এই যে জিনিসটা লিখছে এক্স 5 এর থেকে ছোট, এটা কি সত্য? হ্যাঁ সত্য। আচ্ছা আবার চেক দিবে, এক্স কি 10 এর থেকে ছোট? হ্যাঁ ছোট। তার মানে কি দুইটাই সত্য? যদি দুইটা সত্য হয় সেক্ষেত্রে সে 1 রিটার্ন করবে, আর যদি দুইটার যে কোনো একটা মিথ্যা হয় সেক্ষেত্রে কিন্তু সেটা 0 রিটার্ন করবে, অর্থাৎ ফলস রিটার্ন করবে। বুঝতে পারছি এটা? জি ভাইয়া। ঠিক আছে, এক্স হচ্ছে 5, ওয়াই হচ্ছে 3। আচ্ছা এটা একটু ঘুরাই দিই, এটা অ্যান্সার দেখাই যাচ্ছে। এক্স হচ্ছে 10, ওয়াই হচ্ছে 6। এখন বলো তো এটা কি রিটার্ন করবে, ট্রু না ফলস? ভাইয়া নিচে ভ্যালুটা যেহেতু greater than 3
ফলস না, দেখি তাহলে এক্স হচ্ছে কি 3 থেকে বড়, এক্স 3 থেকে বড়, তার মানে এই কন্ডিশনটা কি ট্রু না ফলস? ট্রু। তার মানে এইটুকুর মান হচ্ছে 1, রাইট? আর এইটুকুর মানটা হচ্ছে কি এক্স 10 থেকে ছোট, এক্স কি 10 থেকে ছোট না, মিথ্যা, তার মানে এটা ফলস রিটার্ন করবে। একটা 1 একটা 0, তার মানে 0 রিটার্ন করবে, মানে এন্ড অপারেটর। যদি আমি এখানে 10 নিয়ে দিয়ে যদি আমি 15 দিতাম, সেক্ষেত্রে তোমার ট্রু রিটার্ন করতো। ঠিক আছে, বুঝছি? জি ভাই। আর এখানে যদি আমি ওয়াই দিই, এখন কি আসবে বলো দেখি, ট্রু না ফলস? ট্রু। রাইট, কারণ হচ্ছে ওয়াইও কিন্তু ছোট। ঠিক আছে, এটা খুবই সিলি সিলি জিনিস। আর নট তো বুঝি, অর্থাৎ এটা দুইটা নট আসবে। দেখো আমি এই জিনিসটার মধ্যে নট ইমপ্লিমেন্ট করি, অর্থাৎ আমার যে পুরা যেটা আছে, সরি, পুরা যে জিনিসটা আছে, অর্থাৎ আমার যে পুরা রিটার্নটা, তাহলে পুরা জিনিসটা আমার কি রিটার্ন করতেছিল তখন? 1 রিটার্ন করতেছিল না? এখন আমি চাইতেছি এইটার উল্টাটা চাইতে, জাস্ট সামনে একটা নট লাগাই দিলেই মানটা ফলস হয়ে আসবে। ক্লিয়ার? এটা অনেক সময় কাজে লাগে। So, অনেক সময় এমন একটা জিনিস তোমার দিতেছে, তোমার সেটা উল্টাটা লাগবে, তখন তুমি এই জিনিসটা, এই অপারেটরটা ইউজ করে কাজ করতে পারবে। ঠিক আছে, এই যে কিছু এক্সাম্পল আছে, তোমরা এগুলো পড়বা, পড়ে দেখবা। ঠিক আছে, আর প্রিসিডেন্সটা আচ্ছা, প্রিসিডেন্সটা হচ্ছে কি নরমালি বাংলা তোমার ক্লাস 7 একটা রুলস পড়ছিল, সেটা হচ্ছে বদমাস, মনে আছে? বিতে হচ্ছে, হ্যাঁ বিতে হচ্ছে জি, ব্র্যাকেট, সে ডিতে হচ্ছে কি ডিভিশন, ওতে হচ্ছে কি অফ মানে এর, তারপর হচ্ছে কি মাল্টিপ্লিকেশন, তারপরে হচ্ছে তোমার কি এডিশন সাবট্রাকশন নাকি এডিশন সাবট্রাকশন সবার লাস্টে। আমরা সব থেকে প্রায়োরিটি বেশি কার? ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা কাজ করতে হবে, তারপরে কি গুণ আর ভাগের কাজটা করতে হবে, তারপরে হচ্ছে কি যোগ বিয়োগের কাজটা, তাই না? জি, তো জিনিসটাই, যেমন ধরো ওই মাঝে মধ্যে দেখবে কিছু মিমস পাওয়া যায় যে এত এত দিয়ে বলে যেটা রেজাল্ট কত, কেউ বলে এত, কেউ বলে এত। আচ্ছা এটা রেজাল্ট কত কে বলতে পারবে না, ধরো রেজাল্ট দিয়ে দিচ্ছে এখানে, আপনি চেঞ্জ করে দেন। এটার রেজাল্ট হচ্ছে দাঁড়াও ট্রাই করো। ধরো 20, 35, 2, এটার রেজাল্ট কি আসবে? 90। অর্থাৎ গুণের কাজটা হচ্ছে আগে, তারপরে যোগের কাজ, রাইট? জি, ব্র্যাকেট দিয়ে দিতাম, এখন বলো কি আসবে? 110। হ্যাঁ রাইট, বুঝছো তো অ্যান্সারটা? জি ভাই। আচ্ছা ভুল কি লিখছি? আচ্ছা ভুল লিখছি হচ্ছে রেজাল্টও নাই, তারপর আমি প্রিন্ট করতে চাইতেছি। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে পোর্ট চ্যালেঞ্জ জিনিসটা কি জানি না আমি সঠিক, কি কি বলছে সি অপারেটর। আচ্ছা এটা আমি সঠিক জানি না, এটা একটু ঘাটাঘাটি করো, দেখো কিছু পাও কিনা। ঠিক আছে, আর কি প্রশ্নে বইলা দেয়, ওদেরকে কোড করতে হয়, তারপর আর কি অ্যান্সার আসে। ও আচ্ছা আচ্ছা, এটা মানে W3 স্কুলের একটা মানে বেসিক জিনিস, তাই না? জি ভাই, ও বুঝতে তারা পারছি। বলেই দেয় যে এগুলা করতে করে আচ্ছা এগুলা করে করে যেটা সাবমিট দিলেও কিছু একটা ওরা চেক করে, তাই তো? ওকে, চেক করে দিলে অ্যান্সার দেয় ওরা। সেলফ প্র্যাকটিসের জন্য। আচ্ছা এই বুলিয়ান জিনিসটা তো কে যেন বলছে ফার্স্টেই বলে দিছে, সেটা হচ্ছে কি ট্রু ফলস বা ইয়েস অন অন এগুলাই আর ইয়েস অফ। ইয়েস নো, হ্যাঁ এটা লাগবে না। আচ্ছা কন্ডিশনে আসি, কন্ডিশনটা হচ্ছে কি তোমাদের করাইছিল? করা নেই মনে হয় না? আচ্ছা কন্ডিশনটা শুরু করে দিই, হ্যাঁ কন্ডিশনটা একটু করেই দেখাইতে হবে, বুঝছো? দেখো আচ্ছা, কন্ডিশন নরমালি যেরকম যেরকম টাইপের হয়, দেখো একটা হচ্ছে ইফ, নরমালি কি কন্ডিশন তো সবাই বুঝি, যেমন ধরো যদি আজকে বৃষ্টি হয় তাহলে আমি কি ছাতা নিয়ে বের হবো, রাইট? আর যদি বৃষ্টি না হয় তাহলে ছাতা নিয়ে বের হবো না, তাই তো? জি, তো নরমালি হচ্ছে কি ইফ যদি ট্রু হয়, মানে এটা যদি কি হয় ট্রু হয়, তাহলে কি হবে একটা ঘটনা ঘটবে। ঠিক আছে, একটা হচ্ছে ইভেন্ট হবে। আর যদি ইফ যদি ফলস হয়, ইফ যদি কি হয় অর্থাৎ এই জিনিস যদি ফলস হয়, তাহলে অন্য একটা ঘটনা ঘটবে। ঠিক আছে, তো এখানে আবার মানে হচ্ছে যেটাকে আমরা বলতে পারি, কিছু একটা বলতে পারি যে কি সেকেন্ড ইভেন্ট বা হচ্ছে সেকেন্ড কিছু একটা ঘটবে। মানে প্রথমটা না ঘটলে এলসে দ্বিতীয়টা ঘটবে। হ্যাঁ 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 এটাই, এটা তো খুব ইজি জিনিস তোমরা জানোই। আচ্ছা তো এটার ব্লকটাও বলে দিই, এটা হচ্ছে কাট করে রাখি। এটার স্ট্রাকচারটা খুবই জরুরি, স্ট্রাকচারটা জেনে রাখবা, কারণ পরীক্ষার মধ্যে বা ইন্টারভিউর মধ্যে ভাবতে পারে। এই যে এটা হচ্ছে ইফ এলস এর বেসিক ব্লক। ঠিক আছে, এই ইফ এলস এর যে বেসিক ব্লকটা, এটা তুমি যে কোনো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাও না কেন এটা লাগবে। ঠিক আছে, সবকিছু কন্ডিশনের উপরই চলে আলটিমেটলি। আচ্ছা এখন ধরো আমি একটা ঘটনা বলি, সেটা হলো ইন্ট
a is equal to 5। এখন আমি বললাম যদি ইফ a is equal to 5 হয় তাহলে তুমি দেখাও printf it is 5। আমি ভুল লিখছি ক্লিয়ার কিবোর্ডে ডাবল কাজ করে এইটুকু বুঝছি তো নাকি? জি ভাইয়া। এটা নিয়ে তোমাদের হচ্ছে এই যে ইয়াতে প্রোগ্রাম আছে দেখবা, ওই যে রেজাল্ট শিট বের করা, রেজাল্ট শিট মেক করা, ঠিক আছে, এরকম কিছু একটা আসবে। যদি a is equal to 5 হয় তাহলে আমার কোনটা প্রিন্ট হবে? এটা প্রিন্ট হবে it is 5। আর যদি a is equal to 5 না হয় সেক্ষেত্রে আমার কি প্রিন্ট হবে? যে এটা it is 5। it is 5। যদি আমি এখানে কি দেই 55 দেই, আমি কিন্তু অবশ্যই এখানে চেঞ্জ করবো না, আমার তো কন্ডিশন চেঞ্জ হবে না, আমার চেঞ্জ হবে কি স্টেটমেন্টটা চেঞ্জ হবে, অর্থাৎ আমি যেটা দিতেছি ইনপুট হিসেবে সেটা চেঞ্জ হবে, ঠিক আছে। এটাকে কিন্তু বলে কি জানো? এক্সপ্রেশন, শর্ত। হ্যাঁ, আবার এটার নাম আছে একটা এক্সপ্রেশন, ঠিক আছে। এই ব্র্যাকেটের ভিতরে যেটাই থাকবে সেটাকে আমরা একটা এক্সপ্রেশন বলবো। তো থিওরিটিক্যাল পড়াশোনা, ইট ইজ নট রাইট, ক্লিয়ার। আচ্ছা, এখন প্রশ্ন হইলো এটা তো ধরো 55 না, ধরো আচ্ছা রেজাল্ট এটা চিন্তা করি, ধরো তোমার হচ্ছে আচ্ছা রেজাল্টের অঙ্কটা করে দিই তোমাদের। ধরো বাংলাতে তুমি পেয়েছো 55, হ্যাঁ, এখন তুমি যদি 80-র উপরে পাও, 80-র উপরে যদি তোমার হচ্ছে বাংলার ভ্যালুটা হয় প্রিন্ট a প্লাস। তাহলে কি a plus নাকি ওই যে IMGPA 5 নাকি GPA 5, ঠিক আছে। ভাই ওই 80 ইকুয়ালও দিয়ে দেন, সাইন ইকুয়াল সাইন হ্যাঁ, 80 গ্রেটার। কারণ তো এটা কি হতে পারে? 80 হইতে পারে, 80-এর চেয়ে বড় হইতে পারে, তাই না? এখন আমি যদি বলি হচ্ছে যে না 80-র চেয়ে কম পেলে সেটা কি হবে? যে এই গ্রেট অথবা ফেল। ফেল ফেল দিয়ে দিলাম, ফেল। এখন আমার প্রশ্ন হইলো বাবা এই 80 পাইলো আর হচ্ছে ফেল পাইলো, কিন্তু এর মাঝখানে কি আর কিছু নাই? আছে আছে, এড করিনি আমরা আর কি। ওই সবগুলা সেগুলা লেখার জন্য আমাদের এলস ইফ লেখে, ঠিক আছে। আমি কিন্তু খুবই ফাস্ট বলে ফেলছি, খুবই ইজি ভাবে বলে ফেলছি, মানে হয় এই ঘটনা ঘটবে নাহলে এই ঘটনা ঘটবে, এর মাঝামাঝি যদি আরো কোনো ঘটনা থাকে বা যেগুলো ঘটার সম্ভাবনা আছে সেইগুলো হচ্ছে আমরা কি করবো এলস ইফ এর মধ্যে রাখবো। মানে অর্থাৎ এলসিফ দিয়ে ঘটনা অ্যাড করব আর কি নাকি? তুমি হ্যাঁ এলস ইফ দিয়ে তুমি অনেকগুলো ঘটনা চাইলে অ্যাড করতে পারো, বুঝতে পারছো? আর লাস্টে আর কি এলসটা ব্যবহার করে দিবে, ঘটনাগুলো শেষ হয়ে গেল আর কি, লাস্টের ঘটনাটা এলস। লাস্টে এলসটা ইউজ করে দেবে, ঠিক আছে। আচ্ছা আমি খুব ফর্মাল ভাবে বলিনি, আমি জাস্ট নর্মাল ভাবে বলে দিচ্ছি। আর এইখানে খেয়াল করো ইফ এর এখানে কিন্তু এলস ইফ এর এখানে কিন্তু আমরা কন্ডিশন ইউজ করতে পারবো, সরি এক্সপ্রেশন ইউজ করতে পারবো। এক্সপ্রেশন যদি হচ্ছে কি হয় 70 লেস ইকুয়াল 70, ধরো হচ্ছে এরকম ধরো 60-এর থেকে বেশি পেয়েছে, 60-এর থেকে বেশি, তাই না বাংলাটা, এবং এবং সে হচ্ছে 70-এর থেকে কি পাবে? কম পাবে। 70 অথবা 70-এর থেকে কম, 70 অথবা 70-এর থেকে কি হবে? কম পাবে। তাহলে সে কি পাবে? এ মাইনাস, সরি এ মাইনাস না এ, ঠিক আছে ঠিক আছে কি? 60-এর থেকে বাংলা বেশি আর 70-এর থেকে বাংলা বি দিয়ে দেন। ইকুয়ালটা হবে না? 69, হ্যাঁ ভাই 69। হ্যাঁ দাও, সমস্যা নাই। আচ্ছা সেম জিনিসটা হচ্ছে আবার কি হবে? আমার এখানে সেম হবে যদি হচ্ছে সে কি পায়, ধরো 60 থেকে 70 কি 50 থেকে 50 থেকে, অর্থাৎ 50-এর বড় অথবা সমান যদি পায় তাহলে কি হবে? 60-এর ছোট। এটা হচ্ছে 60-এর থেকে ছোট হবে, তাই না? জি। ওই বাংলা বানানটা ভুল লিখছেন, ভেরিয়েবল ডিক্লেয়ার 50 লেস ইকুয়াল বাংলা। হ্যাঁ ঠিক আছে। তাহলে কি পাবে? এ মাইনাস, ঠিক আছে, তাই আর কিছু দিলাম না, এ মাইনাস। আর বাকিটা তোমার এরকম চাইলে তোমার যতগুলো কন্ডিশন দরকার তুমি চাইলে কি করতে পারো? ইউজ করতে পারো, ঠিক আছে। ভাই বলো ভাই একটা কোশ্চেন ভাই, মানে ফার্স্ট কন্ডিশন ইফ 80 লেস ইকুয়াল বাংলা, সেকেন্ড কন্ডিশন মানে এলসিএফ এ দিয়েছেন 60 লেস ইকুয়াল বাংলা এন্ড মানে এন্ড অপারেটর, পরে দিয়েছেন 70 মানে গ্রেটার বাংলা
তো ভাই মানে আমি একবার প্রোগ্রামটা রান করে দেখেছি, যখন এই যে ইফ তারপর এলস ইফ আর এলস ইফ যখন প্রায়োরিটি মানে নিচের দিকে যায়, তখন ফার্স্ট প্রায়োরিটি মনে করেন যে 80টা থাকে। এখন সেকেন্ড কন্ডিশন আপনি এন্ড অপারেটর দিয়েছেন না, হুম। আমি মানে ট্রাই করে দেখেছি যে এই যে এন্ড অপারেটর পরের অংশটা আছে না, এটা যদি সরিয়ে ফেলি আর এলস ইফ এর ওটাও মানে এন্ড অপারেটর সহ ওই পিছনেটা যদি সরিয়ে ফেলি, ইনপুট সেম ভেরিয়েবল আসে। কারণ মানে ফার্স্ট অপারেটর ফার্স্ট ইয়ারটা প্রায়োরিটি দেয়, পরের কোডের লাইনে পরের প্রায়োরিটি দেয়। একবার একটু করে দেখেন, মনে করেন যে 85 যদি পায়, তাহলে কন্ডিশন নিচেরটাও ইয়া মানে ডিক্লেয়ার মানে উপরেটাও মানে, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হিসেবে এই উপরে আসবে মানে আউটপুট। আচ্ছা, তোমার কথা কাইটা কেটে এন্ড আসছে। অপারেটর। আমরা হচ্ছে রান করে দেখি, তাহলে বুঝবো, ঠিক আছে? আচ্ছা, এইটাকে রান করি, তাহলে এ Okay, কত? যেহেতু বাংলা 85 পাইছে, তাহলে মানে কি এ প্লাস পাওয়ার কথা না? দেখি কোথাও প্রশ্ন মানে করে ভুল করছি কিনা আমরা। আচ্ছা, আইএনজিপি তার মানে প্লাস প্লাস। এখন যদি হচ্ছে এ জি। 75 পায়, তাহলে ওই হিসেবে আমাদের কোন কন্ডিশন রান হওয়ার কথা? সে এ পাওয়ার কথা, দেখি এ রান করে কিনা। আচ্ছা, ফেল রান করছে, অবশ্যই আমি কোথাও ভুল লিখছি, দেখো তো আমি কি ভুল। কন্ডিশন অ্যাড করা হয় নাই ভাইয়া, এই জন্য ফেল দিছে। হুম, না না, আমি ভুল লিখছি, দাঁড়াও, আমি এখানেই ভুল লিখছি। ও আচ্ছা, হ্যাঁ ভাই, ওটাই বলতেছি, আচ্ছা এক্সপ্রেশন অ্যাড করা হয়নি 70 থেকে 80, যার কারণে ফেল দিছে। আচ্ছা, তাহলে 70 থেকে 80 না দিয়ে তাহলে আমরা হচ্ছে 70 থেকে 80 দিয়ে দিই, যাও, তাই তো বলি। এটা হলো কত? 70 আর এটা 80, তাই তো? হুম। এ, তাহলে এটা হবে হচ্ছে তোমার কি এ মাইনাস, এটা হবে হচ্ছে তোমার বি, তাই তো? দিছে। এখন দেখি কি আসে। ঠিক আছে, হুম, যদি হচ্ছে এভাবে তোমার করে করে রান করে দেখবা, ঠিক আছে, বিভিন্ন দিয়ে। আচ্ছা, এখন ও যেটা বলছিল, ও বলছিল যদি আমি এটা রিমুভ করে দিই, তাই না? জি ভাই, এটা আমি রিমুভ করে মানে দিলাম, হ্যাঁ। সেম ওই পরে যে কোনো মানে নিচের সবগুলো সমস্যা এন্ড অপারেটর সহ পরেরটা পুরোটা সরিয়ে দিলেও মানে মানে কন্ডিশন মানে কোড সেম আউটপুট দিবে। মানে এই যে এগুলো সরাই দিলেও, মানে হ্যাঁ হ্যাঁ, এগুলো সরাই দিলাম। হ্যাঁ অবশ্যই দিবে। খেয়াল খেয়াল করো, খেয়াল করো। এখানে কিন্তু বলছে, দেখো, এখানে কিন্তু বলা আছে 70-এর থেকে বেশি পেলেই বাংলা। এখন 70-এর থেকে বেশি ধরো হচ্ছে 80 হতে পারে, 70-এর থেকে বেশি কিন্তু মানে হিসাব ছাড়া নাম্বার, তাই না? তো হিসাব ছাড়া যেটাই পাবে ও কিন্তু এটা করে দিবে। হিসাব কিন্তু তাই, দেখো ওর কথা ঠিক আছে, মানে এগুলো না দিলেও আমার কোড সঠিকভাবে রান করবে, তাই তো বলতেছো? জি ভাই, মানে এটা এখানে মার্কেট লিমিট সেট করা হয়েছে, ওগুলার কি লিমিট সেট করা নাই, যার কারণে অ্যানসার দিবে। এর মানে হলো না মানে ফার্স্ট প্রোগ্রাম রান করলে মানে ফার্স্ট প্রায়োরিটি দিবে 80 লেস ইকুয়াল, পরের সেকেন্ড দিবে 70 লেস ইকুয়াল, পরেরটা ইকুয়াল, তারপরে Exactly. 50 লেস ইকুয়াল। এখন যদি 85 আসে এই ফার্স্ট প্রায়োরিটিটা মানবে আইএনজিপিএফ। এখন যদি আসে মনে করেন 55 হলে এই বি বি আসবে, এরকম মানে এরকম মানে সেম ইয়া লজিক আসবে। আচ্ছা, ঠিক আছে, খেয়াল করো, দেখি আমি 55 দিই। বি আসছে, অর্থাৎ ও দেখছে কি যে 55 থেকে বড় যেটা আমার সেটা শো করছে, তাই না? তার মানে লজিক ঠিক আছে, সবই ঠিক আছে, অর্থাৎ ওর কথাও ঠিক আছে। অর্থাৎ আমাদের এই ইফ এলস ব্লকটাই কাজ করে এইভাবে। প্রথমে ও সবার আগে এই কন্ডিশনটা চেক দিবে, স্যাটিসফাইড, ওকে স্যাটিসফাইড, দেন প্রিন্ট ইট। স্যাটিসফাইড, নট স্যাটিসফাইড, এন্ড গো টু দ্য নেক্সট। স্যাটিসফাইড, নেক্সট। স্যাটিসফাইড, প্রিন্ট করে দিবে। যদি স্যাটিসফাইড না হয় সেম ভাবে বলবে গো টু দ্য নেক্সট, ঠিক আছে? নট স্যাটিসফাইড, সো গো টু দ্য নেক্সট, তারপরে হচ্ছে প্রিন্ট করে দিবে। এটা যদি স্যাটিসফাইড না হয় তাহলে দেখবো যে বাবা কোনোটাই স্যাটিসফাইড হইলাম না, তুমি ফেল। ঠিক আছে, এই জন্যই হচ্ছে এলসটা দেওয়া হয়েছে, বুঝতে পারছো? মোটামুটি তো বুঝতে পারছো নাকি ইফ এলসটা কিভাবে কাজ করে? জি। তোমরা হচ্ছে আরো জি বিভিন্ন ভাই। ট্রাই কোড ফোর্সেস বা হচ্ছে যে প্রি ক্লাউডে আরো সি ফলস এর অনেক কন্ডিশন আছে, অনেক ভাবে লজিক খাটাই দেখবা, ঠিক আছে? বেসিক গুলো দেখবা, কারণ ইফ এলস কিন্তু নেস্টেড ইফ এলসও আছে, ঠিক আছে? নেস্টেড ইফ এলস বলতে এই যে এলসি আছে না, এলসি টা উঠাই দিই, যদি বাদও দিই, অর্থাৎ এই ইফ এর ভেতরে আরেকটা ইফ চালায়, ঠিক আছে? কত কমপ্লেক্সে যাওয়ার দরকার নেই, এখন জাস্ট নর্মাল বেসিক ইফ এলস এর এই যেরকম রেজাল্ট শিট বের করা, তারপরে হচ্ছে কিছু ছোট ছোট যে প্রোগ্রাম আছে সেগুলো সলভ করার চেষ্টা করো, ক্যালকুলেটর বানানো। ক্যালকুলেটর বানানো, হ্যাঁ আরো তো এরকম অনেকগুলো আছে, খেয়াল নেই। এরপরে অনেকে জয়েন করছে নাকি? হ্যাঁ ভাই, আসছি। নেই। তাহলে তুমি ভাই কন্টিনিউ করতে পারো। ওদের হচ্ছে ইফ এলস এর এই যে ইফ এলস এলস ইফ এগুলো দেখাই দিছি, আর নেস্টেড আমি এখন দেখাই নাই, আর নেস্টেড মনে হয় তোমরা দেখানো উচিত নাকি? আচ্ছা, শর্ট হ্যান্ডেডটা বলে দিই, দাঁড়াও, শর্ট হ্যান্ডেডটা বলে দিই। শর্ট হ্যান্ডেডটা খুবই
দরকার আছে, আচ্ছা তো বলে দিই। দেখো, ওই যে আমরা যে ইফ এলস কথাটা লিখতাম না, এই শর্ট হ্যান্ডেডটা এইভাবে কাজ করে। অর্থাৎ এই যে এক্সপ্রেশনটা আছে, এই এক্সপ্রেশনটা যদি ট্রু হয়, দেন হচ্ছে প্রশ্নবোধক চিহ্নের পরের যে পার্টটা আছে সেটা হচ্ছে রান করবে, আর ফলস হইলে এইটা রান করবে। অর্থাৎ আমরা যে এই পুরা কথাটা লিখতাম না, মানে আমরা যে এই পার্টটুকু লিখতাম না, যে এই পার্টটুকু না লিখে যদি আমি এইভাবে লিখি যে বাংলা ইজিক্যাল টু 55, এটা কি ট্রু? হ্যাঁ ট্রু। তার মানে হচ্ছে প্রিন্ট করো ট্রু। ট্রু। আর এটা কি ফলস? যদি এটা কন্ডিশনটা ফলস হয় তাহলে পরের পার্টটুকু ইমপ্লিমেন্ট করবে। printf false হ্যাঁ, প্রিন্ট এফ, false semicolon। ঠিক আছে। এটাকে একটা সংক্ষিপ্ত ছোট ভাষায় বলে, এটাকে যেন কি বলে, একটা নাম আছে বুঝছো, দাঁড়াও, আমার মনে নাই, অনেকে মনে আছে এটা আমরা। এটাকে টার্নারি অপারেটর বলে। হ্যাঁ, বাইনারি অপারেটর বলে। আরেকটা সুন্দর একটা নাম আছে, জি, হোয়াট ইজ কল্ড, টার্নারি। হ্যাঁ টার্নারি অপারেটর, মনে করছে টার্নারি অপারেটর, এটাকে বলা হচ্ছে তোমার টার্নারি অপারেটর, ঠিক আছে, কন্ডিশনালি, বাট এটাকে টার্নারি অপারেটর, এই চিহ্নটাকে। এই, আচ্ছা, উম, ওদের কি নেস্টেড এখনই দেখানো দরকার আছে নাকি পরে? হ্যাঁ, দেখা যাবে। নেস্টেডটা জেনে রাখো just, ঠিক আছে। অর্থাৎ এই ইকুয়েশন গুলো অর্থাৎ নেস্টেড একদম সহজ ভাষায় জেনে রাখো, এই একটা যে তোমার হচ্ছে ইফ ব্লক আছে বা এলস ব্লক আছে, যে কোনো থাকতে পারে, ইফ থাকতে পারে, এলস ইফ থাকতে পারে, যে কোনো থাকতে পারে, ওইটার ভিতরে হচ্ছে আমরা আরেকটা কন্ডিশন লিখবো, সেটাকে বলি আমরা হচ্ছে নেস্টেড বা নেস্টেড মানে ইফ। ওই ইফের আন্ডার আরেকটা ইফ। হ্যাঁ, আর আমি যদি, আমার যদি মন চায় আমি কিন্তু এটার ভিতরে আরেকটা ইফ লিখতে পারি, ক্লিয়ার? ছোট না? জি আমার মন চাইলে আমি এর ভিতরে আরো একটা ইফ লিখতে পারি। অর্থাৎ একটা ইফের ভিতরে ইফও হইতে পারে, সেটা এলস ইফও হইতে পারে, বা এলসও হইতে পারে, ক্লিয়ার? জি ভাইয়া। এটা হচ্ছে তোমরা যখন রিকারশন করো তখন কাজে লাগবে, তাই না? অনেক হ্যাঁ, নেস্টেড রিকার্শনের ক্ষেত্রে বেশি কাজে দেয়। অনেক কাজে লাগে। আর নর্মালি যখন ডে টু ডে লাইফে সফটওয়্যার বানাবো তখন তো দেখবা যে বাবা রে বাবা, এটা ছাড়া কথাই নাই। আচ্ছা, এরপরে লজিক্যাল অপারেটর গুলো আছে। এই লজিক্যাল অপারেটর মানে বলা হয়েছে, একটু আগে বলছি এন্ড অপারেটর বলছি, অর নট অপারেটর। অপারেটর, নট অপারেটর। হ্যাঁ, জি ভাই বলে। হচ্ছে ইফের মধ্যে যদি আমাদের নট ইউজ করা হয় সেই ক্ষেত্রে বুঝো না, এই তো। নট অপারেটরটা মানে মাথা ঘুরে যায় আসলে একটু, মাঝে মাঝে ঢুকে না মাথায়। আচ্ছা, বেসিক্যালি ইফ কন্ডিশনটা আসলে কাজ করে কিভাবে একটু দেখি। ইফটা আসলে কাজ করে হচ্ছে, ইফের মধ্যে হচ্ছে আমরা একটা কন্ডিশন লিখি, দেন হচ্ছে আমরা আমাদের স্টেটমেন্ট যেগুলো আছে সেগুলো লিখি। এই ভিতরে যা যা আছে সবকিছু আমাদের স্টেটমেন্ট থাকে, এখানে বিচারিত যত কাজ আছে করি। এই কন্ডিশনটার উপরে বেস করে আমার এক্সিকিউটিভ কি বলে, মানে প্রোগ্রামটা এটার ভিতরে ঢুকবে কিনা সেটা ডিপেন্ড করে। কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এখানে ঢুকবে, আর যদি ফলস হয় তাহলে ইফটা স্কিপ করে পরবর্তী লাইন থেকে কাজ করবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো ট্রু আসলে কি, কোন ভ্যালু গুলা ট্রু আর কোন ভ্যালু গুলা ফলস? আমি মনে হয় বলছিলাম প্রথম ক্লাসে না সেকেন্ড ক্লাসের দিকে, ফলস হচ্ছে অনলি জিরো। সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে বেসিক্যালি ফলস হচ্ছে জিরো। যদি সেখানে মানে কোনো একটা জায়গায় জিরো ভ্যালু পায়, এটার ভ্যালু জিরো, দ্যাট মিনস এটা হচ্ছে ফলস হিসেবে কাউন্ট হয়। আদারওয়াইজ বাকিগুলোর ক্ষেত্রে ট্রু হিসেবে কাউন্ট হয়। যেমন 1 2 একটা ট্রু, -1 ট্রু, দেন আমি যদি 100 নেই এটাও ট্রু, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কন্ডিশনে আসি। ইফের মধ্যে যদি এখানে আমি ফলস লিখি, একটা স্টেটমেন্ট আমরা প্রিন্ট করি, প্রিন্টএফ the program is executed. আউটপুট কনসোলে দিয়ে তাকাই, আর প্রোগ্রামটা রান করার চেষ্টা করি, দেখি আসে নাকি।
এখানে একটা ইরর দিছে। ইররটা হচ্ছে যে each undeclared identifier is reported only once each function it appears, মানে ও ফলস এই জিনিসটাকে চিনতেছে না। বেসিক্যালি আমরা বলছিলাম যে বুলিয়ান নামে কিছু একটা জিনিস আছে সি এর মধ্যে। সো বুলিয়ান হচ্ছে এই ট্রু আর ফলস এই জিনিসটা, মানে আমরা তো আইসিটি তে পড়ছি যে বুলিয়ান ভ্যালু কি, ট্রু ফলস কি, 0 1 কি। তো ট্রু ফলস হচ্ছে বুলিয়ান ফাংশনের মধ্যে থাকে। তো এইটা যদি আমরা ইউজ করতে চাই সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে, যদি আমরা ফলস ইউজ করতে চাই বা ট্রু ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের একটা হেডার ফাইল ইউজ করতে হয় বা লাইব্রেরি ফাংশন, সেটা হচ্ছে stdbool.h include stdbool.h। এটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে আমাদের প্রোগ্রামটা কোনো প্রবলেম হবে না। প্রোগ্রামটা রান হয়েছে কিন্তু আমার এখানে কোনো আউটপুট দেখায় নাই। এর মানে কি, প্রোগ্রামটা প্রথমে এখানে আসছে, দেন চেক করছে ইফ এই কন্ডিশনটা এখানে ট্রু না, তার মানে ওই ব্লকে ঢুকে নাই। এর পরবর্তী লাইনে চলে গেছে। ঠিক আছে, আমরা ধরো এখানে একটা জিনিস প্রিন্ট করি যে আসলে আসলে এই কাজটা হয়েছে কিনা দেখি। প্রিন্টএফ এটা ধরো 1, প্রিন্টএফ এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। যদি প্রোগ্রামটা এখান পর্যন্ত আসে, এতটুকু এক্সিকিউট করে, তাহলে সে 1 প্রিন্ট করবে। দেন ইফ ব্লকের মধ্যে যদি ঢুকে তাহলে সে 2 প্রিন্ট করবে এবং এই সেন্টেন্সটা প্রিন্ট করবে যে দ্য প্রোগ্রাম ইজ এক্সিকিউটেড। দেন ইফ কন্ডিশন যখন শেষ হয়ে যাবে স্টেটমেন্টটা, দেন ওইখানে আসবে, এখানে হচ্ছে প্রিন্ট 3, মানে ইফ যদি ট্রু হয় তাহলে 2 আর এই জিনিসটা প্রিন্ট করবে, করে এখানে আসবে। দেখি আসলে এখানে কি আসছে। আচ্ছা, আমি নিউ লাইন প্রিন্ট করতে ভুলে গেছি। সি এর ক্ষেত্রে নিউ লাইন প্রিন্ট করার একটু ঝামেলা। এবার দেখি, এই তো আমাদের এখানে 1টা প্রিন্ট হয়েছে আর 3 প্রিন্ট হয়েছে। এই জিনিস দুইটা প্রিন্টই হয় নাই। দ্যাট মিন্স ইফ এর মধ্যে সে ঢুকতেই পারে নাই। কেন? কারণ এখানকার কন্ডিশনটা সে ফলস পাইছে। এবার যদি এখানে আমরা ট্রু ইউজ করি, লেটস দ্য ট্রু। এখন দেখি এটা রান করে কিনা। একটা নিউ লাইন হবে। দেখো, প্রথমে 1 2 দ্য প্রোগ্রাম ইজ এক্সিকিউটেড এন্ড 3, তার মানে এই সবগুলো প্রিন্ট হয়েছে। দ্যাট মিন্স ও এখানে আসছে, এটা প্রিন্ট করছে। দেন ইফ এর মধ্যে ঢুকছে, কন্ডিশনে যে পেয়েছে কি এটা ট্রু। ট্রু দেখার পর সে এই ইফ ব্লকের মধ্যে ঢুকছে, ঢুকে ও দেখছে যে এখানে 2 প্রিন্ট করতে হবে। দেন দ্য প্রোগ্রাম ইজ এক্সিকিউটেড প্রিন্ট করতে হবে, দুটো প্রিন্ট করছে। দেন ইফ কন্ডিশন মানে ইফ স্টেটমেন্ট থেকে বের হয়ে গেছে, দেন 3 প্রিন্ট করছে। এই হচ্ছে ইফ এর কাহিনী। এখন আমরা যদি এখানে দেই, লেটস ধরো 0 0 যদি দেই তাহলে কি হয় দেখি। 1 আর 3 প্রিন্ট করছে। দেখো, এই 1 আর এই 3 ও এই জিনিসগুলো প্রিন্টই করে। দ্যাট মিন্স আমি বলছিলাম যে ফলস ভ্যালু কোনগুলা 0। এবার লেটস ধরো এখানে দেই 1 ও ভিতরে দুটো ব্লকই প্রিন্ট করছে। এখানে যদি ধরো দেই 100 সিমিলার, এখানে কোনো চেঞ্জ আসে নাই, তার মানে প্রিন্ট করছে। ধরো দেই এখানে মাইনাস কোনো ভ্যালু -2, ওকে প্রিন্ট করবে, সিমিলার প্রিন্ট করছে। দ্যাট মিন্স শুধুমাত্র 0 হচ্ছে একটা ফলসি ভ্যালু। 0 ব্যতীত আমাদের এখানে যদি কোনো ভ্যালু দেই আমরা, তাহলে সে ট্রু হিসেবে, হ্যাঁ ট্রু হিসেবে নিয়ে সেটা প্রিন্ট করবে। এতটুকু ক্লিয়ার সবার? জি ভাই। জি ভাইয়া। তাহলে ভাই মানে ট্রু দেওয়ার বদলে যে কোনো একটা নাম্বার ইনপুট দিলে ওটা ট্রুথ হিসেবে ইউজ হয়ে যাবে, প্রোগ্রাম রান হয়ে যাবে। বুঝে নাই কোশ্চেনটা, আবার বলো। ট্রু মানে ইফ এর ভিতরে কন্ডিশনে ট্রু দিয়েছেন, মানে ট্রুর বদলে যদি অন্যান্য যে কোনো নাম্বার ইনপুট আমি যদি দেই 0 ভাবে, তাহলে ওই কন্ডিশনটা মানবে, ভিতরে হবে। রাইট রাইট রাইট, সেটা ট্রু হিসেবে কাউন্ট হবে। এখন আসি যে কোশ্চেন করছিলা তার ক্ষেত্রে। এখন দেখো, আমি যখন এখানে ফলস দিছি, এর মানে কি এই কন্ডিশনটা ফলস, ইফ ব্লকের মধ্যে ঢুকবে না, তাই না? যে প্রশ্ন করছিল সে একটু কাইন্ডলি রেসপন্স করবে, তাহলে বুঝাইতে মানে সুবিধা হবে। হ্যালো, হ্যাঁ বললাম আমি মানে আমি জানতে চাইছিলাম যে এর ভিতরে মনে করেন যে অপারেটর আর কি, নট অপারেটরের কাজ যদি মনে করেন ট্রু ফলস এর সাথে কি মানে মিক্স হবে নাকি, এরকম কোনো একটা বিষয় মানে ভিতরে ইফ কন্ডিশনের ভিতরে যে নট অপারেটর কাজ করে তখন এটা একটু কিরকম কাজ করে, এটা একটু আমার আউটপুটে দিয়ে মানে প্রিন্টের দিকে দিয়ে আমার মানে মাথায় একটু জায়গা, মানে ই ভিতরে ফলস আর ট্রু তো ভাই বুঝাই দিচ্ছেন, জাস্ট এখন নট অপারেটরটা
ওইটাই দেখাইতেছি, তুমি জাস্ট একটু রেসপন্স করো। দেখো ইফ এর মধ্যে যখন আমি ফলস ইউজ করছি, দ্যাট মিন্স ওই জিনিসটা স্কিপ করছে, তার মানে ওইখানে ঢুকেই নাই। এখন আমরা কি জানি, সামনে যদি একটা জাস্ট নট দিয়ে দিই, এর মানে কি এটা নট ফলস, তাই না? জি নট ফলস মানে কি ট্রু। দেখো এই জিনিসটা প্রিন্ট করছে, বুঝতে পারছো? কোশ্চেন কে করছিল? ফুয়াদে ফুয়াদ কি বুঝতে পারছো? হ্যাঁ জি ভাই, জি ভাই। যখন এটা ফলস ছিল, মানে শুধু ফলস, নট ফলস, তখন এখানে আমরা যখন প্রিন্ট করছি তখন শুধু কি false। আসছে? শুধু তাহলে- 1 ও 3, মানে এই ব্লকের মধ্যে সে ঢুকতে পারে নাই। এখন যদি আমরা এখানে দেই নট ফলস মানে কি নট ফলস, ফলস অপোজিটটা ট্রু। এখন যদি আমরা প্রিন্ট করি কি হবে? তো এই ব্লকের মধ্যে ঢুকবে, তার মানে ও এখানে ট্রু ভ্যালু পাইছে, ও এখানে ফলস ভ্যালুটা পাই নাই। বুঝতে পারছো? জি ভাই। এটাই মানে মাঝে মাঝে আটকে যেত, মাথা ইয়ে হয়ে যেত ওই জায়গায়। এটা তো একটু নট ট্রু, নট ফলস। শর্টকাট টাইপের, তুমি এত শর্টকাট কেন ইউজ করছো এই টাইমে? শর্টকাটে এখন যদি ইউজ করো মাথা তো ঘুরে যাবে। সমস্যা নাই, কোশ্চেন করছো ভালো হয়েছে, তো দেখাইতাম, যদিও একটু পরেই দেখাইতাম, তোমরা এই জিনিসগুলো মাথায় ঢুকবে না। আচ্ছা যাই হোক, আর কি, ওকে। তাহলে ইফ এর জিনিসটা বুঝছো, ইফ এলসো মনে হয় মাহাদি দেখা দিচ্ছে, তাই না? এলসের কাহিনী। জি ইফ এলস জি। এলস ইফ আর এলস। আচ্ছা ওগুলো তো তাহলে আর দেখানোর দরকার নেই, তাই না? তাও আপনি টুকটাক একটু বুঝা দিয়ে দেন। আচ্ছা ওকে, লেটস সে ধরো ইন্ট এজ এজ ইকুয়াল টু ধরো 17, মানে কারো বয়স ধরো 17 বছর। এখন লেটস সে আমি চেক করবো সে ভোটার কি নন ভোটার, এরকম কিছু, যেহেতু আমাদের ইলেকশন কয়েকদিন আগে চলে গেছে। আমরা এখানে জাস্ট একটা কন্ডিশন দিব যে ইফ এজ ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, যদি 18 হয়, মানে 18 থেকে জাস্ট বড় বা 18 সমান যদি হয়, তাহলে প্রিন্টএফ হি অর শি ক্যান ভোট। ওকে, এলস কন্ডিশন, এলস প্রিন্টএফ হি অর শি ক্যান ভোট। মানে একজনের বয়স ধরো 17 বছর, সে কি ভোট দিতে পারবে কিনা এটা জাস্ট চেক করার জন্য আমরা এত কন্ডিশন জাস্ট লিখছি। দেখি প্রোগ্রামটা রান করি কি হয়। শি ক্যান ভোট এর মানে কি, ওর বয়স 17 বছর, এখানে এসে এজটা চেক হয়েছে, এজ কি 18 সমান, অথবা এর বড় কি 17 কি 18 থেকে বড় বা সমান? না। না, তার মানে এই ব্লকে সে ঢুকবে না। তার মানে ইফে যদি সে কাজ না করে, আমরা যদি ইফ ইউজ করি, ইফে যেটা কাজ করবে না সেটা সরাসরি এলস এ চলে আসবে, ও আর কোনো কন্ডিশন চেক করবে না, ও জাস্ট এটা প্রিন্ট করে দেবে। এটাই হচ্ছে জাস্ট ইফ ইউজ এর কাহিনী, সিম্পল একটা। বুঝতে পারছো? জি ওকে, এবার হচ্ছে এলসিফ। এলসিফ এর কাহিনী ধরো ভোটারের ক্ষেত্রে, ওকে, ভোটারের ক্ষেত্রে আমরা আরেকটা এক্সাম্পল দিই। ধরো কারো বয়স হচ্ছে 18 থেকে 30 পর্যন্ত, এন্ড এজ ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 30। কারো বয়স ধরো 18 থেকে 30 এর মধ্যে, সে হচ্ছে ইয়াং ভোটার, ইয়াং ভোটার। এলসিফ কারো বয়স ধরো 30 এর বড় এবং 50 দেবেন। আচ্ছা ধরো 50, সে হচ্ছে ধরো প্রিন্টেড মিড রেঞ্জ ভোটার। এলসিফ কারো বয়স ধরো 50 এর উপরে এন্ড লেস দ্যান অর ইকুয়াল টু ধরো 80 80 দিলে কি হবে? দিয়ে দেন লাস্ট এজ। লাস্ট এজ, আচ্ছা ঠিক আছে লাস্ট এজ, আচ্ছা লাস্ট এজ দিলাম। আর কি থাকে? আর তো কিছু থাকে না। ইনভ্যালিড একটা আছে ভাই, মাইনাস ইনপুট দিলে, মাইনাস নাম্বার ইনপুট দিলে ইনভ্যালিড এজ।
ওগুলো পরে, ওগুলো আসলে এখন তো মাইনাসের ওইরকম কিছু করতেছি না, জাস্ট চেক করতেছি যে আমাদের ভোটারটা ইয়াং কিনা, মিড রেঞ্জের কিনা, অথবা বৃদ্ধ কিনা। ঠিক আছে, আচ্ছা ধরো লাস্ট 80 পর্যন্ত দিলাম, 80-র উপরে যারা দিব সেটা সেটা হচ্ছে এক্সপায়ার দিয়ে দেন, সে তো আর ভোটই দিতে পারবে না। হ্যাঁ, তাকে কি বলা যায়? এক্সপায়ার দিয়ে দেন, টু ওল্ড টু ভোট নাকি কি এক্সপায়ার্ড। আচ্ছা এক্সপায়ার্ড, মানে সে আর ভোট দিতে পারবে না, হাঁটাচলা করতে পারে না, সো তার আর ভোট দেওয়ার দরকার নেই, এটা 90 দিয়ে দিই। ওকে, এখন ধরো আমরা এজের জায়গায় এখানে দিয়ে দিলাম কি, কারো বয়স ধরো দিলাম 56। এখন এখানে রান করলে কি আসবে দেখো, 56 এর, হ্যাঁ হচ্ছে এই রেঞ্জের মধ্যে পড়ে। প্রথম প্রোগ্রামটা এখানে আসছে, দেখছে যে এজের ভ্যালু তো 56, এই কন্ডিশন চেক করছে, এটা ট্রু ভ্যালু দেয় না, এটা ফলস দিচ্ছে, দ্যাট মিন্স ও এখানে যাবে না। দেন পরবর্তী এলসি তে কাজ করবে, এই কন্ডিশনটা চেক দিবে 30 বা 50 এর মধ্যে কি, নো এটা ফলস, ও হচ্ছে এই স্টেটমেন্টটা কাজ করবে না। এর পরবর্তী স্টেটমেন্ট আসবে কি, এলসি তে 50 এবং 90 এর মধ্যে কিনা, হ্যাঁ এখানে ট্রু ভ্যালু দিবে, দ্যাট মিন্স ও এই এতটুকু হচ্ছে এক্সিকিউট করবে। এতটুকু এক্সিকিউট করার পর ও আর এর পরবর্তী এফ ইউস এর যে স্টেটমেন্ট বা কন্ডিশন সেগুলো রান করবে না, পরবর্তী স্টেজে যা আছে সেগুলো রান করবে। ক্লিয়ার? জি ভাই। ধরো কারো বয়স দিয়ে দিলাম 100, সে এক্সপায়ার। হচ্ছে একদম এক্সপায়ার্ড হয়ে গেছে, সে আর ভোট দিতে পারবে না। যাই হোক, পরের এটাই হচ্ছে ইফ আর এলস ইফ এর কাহিনী। এবার ধরো নেস্টেড ইফ কন্ডিশনে কি দেওয়া যায়? ভাইয়া ইলিপসের কাহিনী কি? কিসের কাহিনী? ইলিফ, ইলিফ। ইলিফ, ইলিফ হ্যাঁ। কোথায়? ইলিফ নাই? ইলিফ কি বুঝি নাই তোমার কোশ্চেনটা। হয়তো ইলসিফের শর্ট। না না, শর্ট না, একটা আর কি থাকে, ইলিফ ইউজ করে আর কি। ইলসের ইল আর ইফ, তাহলে এরকম? ইলিফ আবার কি? হ্যাঁ হ্যাঁ, এটা এটাই এলসিফ, এলসিফ এর শর্ট ফর্ম, ইলিফের কোনো কাহিনী নাই এখানে। আচ্ছা হোয়াটএভার, ইলিফের জায়গায় ইলিফ লিখতে পারবো। কখনো ওইভাবে ইউজ করি নাই, না ইউজ করাটা বেটার। র প্র্যাকটিস করো, র এখানে করো। বলছিলাম তো, ওই জন্য আর কি জিজ্ঞেস করলাম। আচ্ছা আচ্ছা, মানে ইউজ হয় হ্যাঁ কে কিছু বলতে চাইছো? আচ্ছা আচ্ছা, ওই তো মানে এগুলো হচ্ছে জাস্ট শর্টকাট এক্সটেনশন, হাবি যাবি, এগুলো ইউজ করা দরকার নেই আপাতত। তোমরা র কোডিং করো, হাতে করো। আচ্ছা, এবার আসি আমরা নেস্টেড ইফ এলস এর কোন একটা ইয়াতে এক্সাম্পল। তো একটা এক্সাম্পল, নেস্টেড ইফ এলস এক্সাম্পল, কি লেভেল এক্সাম্পল দেওয়া যায় আসলে, দেখি ওরা কি দেয়। নাম্বার কি পজিটিভ কিনা, আচ্ছা ওকে, না ভালো একটা এক্সাম্পল দিছে। ওকে, ভাইয়া নাহলে আমাদের একটা বক্স বক্স টাইপের মানে টেবিল টাইপের একটা করে দেন, তাহলে ওটা আরো ইজি হয় নেস্টেড লুপে। মানে টেবিল বক্স করে ওটা এরকম নেস্টেড লুপে। টেবিল বক্স বলতে বুঝি নাই, ওটা আবার কি? মানে ভাইয়া মানে নেস্টেড লুপ ইউজ করে মানে টেবিল টাইপের মানে বক্স টাইপের বানানো যায়, কোন একটা স্পেশাল ক্যারেক্টার ইনপুট দিয়ে মনে করেন ওই ক্যারেক্টার দিয়ে একটা বক্স বানানো আর কি, মানে একটা টেবিল টাইপের রো আর কলাম দিয়ে এরকম। ওটা তো তুমি তাহলে 2D 2 ডাইমেনশনাল এরর কথা বলতেছো না নাকি? ও, না তো ভালো, ঠিক আছে তাহলে ওটাই করিয়ে দেন হবে। ওটা অ্যাডভান্স, হ্যাঁ ওটা অ্যাডভান্স, এটা পরে লুপ যখন শিখবা তখন বুঝতে পারবো ওগুলা কি। আমরা নরমালি দেখি যে ইফ ইলস এর নেস্টেডটা কিভাবে ইউজ করা যায়। সেটা নেস্টেড মানে হচ্ছে একটার ভিতর আরেকটা, নেস্টেড যে কোনো কিছু হতে পারে। ফর লুপের ক্ষেত্রে মানে লুপিং এর ক্ষেত্রে নেস্টেড হতে পারে, বা ইফ ইলস স্টেটমেন্টের ক্ষেত্রে নেস্টেড হতে পারে। তো ধরো আচ্ছা আমরা তো ইনপুট নিয়ে শিখছি তাই না, ইনপুট তো নিতে পারি সবাই। জি ভাইয়া। জি আচ্ছা তাহলে আমরা একটা ইনপুট নিই, আমরা ডিরেক্টলি নাম্বার বলে না দিই। এরপর ধরো স্ক্যানএফ, আমরা যেটা ইন্টিজার নিতেছি % d এন্ড নাম্বার ইনপুট নিলাম। এবার এই নাম্বারটা কি মানে প্রথমত চেক করব এটা কি আমাদের পজিটিভ নাকি নেগেটিভ। লেটস সে তাহলে আমাদের কি লিখতে হবে এখানে, ইফ নাম্বার ইজ গ্রেটার দ্যান 0 কিনা। ঠিক আছে, যদি 0 হয় তার মানে নাম্বারটা পজিটিভ। printf this is a positive number. ওকে, এবার চেক করব যে নাম্বারটা ইভেন নাকি অড। এখন ইভেন নাকি অড এটা কিভাবে চেক করে? পুরো নাম্বারকে যদি আমরা ইভেন নাকি অড এটা চেক করতে চাই তাহলে নাম্বারকে 2 দ্বারা ভাগ করতে হয়, ভাগ করে যদি ভাগশেষ 0 আসে তাহলে তাই না? সেটা ইভেন। সেটা তাহলে ইভেন।
মডুলো করতে হবে 2 দিয়ে। এটার ভ্যালু যদি নাম্বার পার্সেন্টেজ অফ বা মডুলো অফ 2 ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তার মানে প্রিন্টএফ ইভেন। ইভেন। আচ্ছা, এইটুক প্রিন্ট না করে এখানে দিই যে পজিটিভ ইভেন, ধরো পজিটিভ এন্ড ইভেন। and even numbers. লেটস সে নাম্বারটা আমাদের 0 আসলো না মডুলো করার পর, তার মানে কি এটা Odd. অড, পজিটিভ এন্ড অড। Odd. ওকে, তাহলে আমাদের প্রথম ইফ এর কাহিনী শেষ। ওকে, হ্যালো, কথা শোনা যায়? জি ভাইয়া, শোনা যায়। আচ্ছা, একটু রেসপন্স করো। হ্যাঁ, Okay. এখন লেটস সে আমাদের নাম্বারটা 0 থেকে বড় না, দ্যাট মিন্স কি 0 থেকে ছোট। এখন 0 থেকে যদি ছোট হয় তার মানে কি সেটা একটা নেগেটিভ ভ্যালু। জাস্ট আমরা এখানে আর কোনো নেস্টেড ইফ এলস ইউজ না করলাম, এখানে আমরা চাইলে আরো একটা ইফ এলস ইউজ করতে পারতাম। আচ্ছা, লেটস সে ধরো এই জিনিসটাই আমরা এখানে করলাম। Well, just positive and negative. Positive and even আর negative and even নেগেটিভ and even আর নিচেরটা negative and odd. নেগেটিভ এতটুকু ক্লিয়ার, বুঝতে পারছো? জি। জি ভাই। আচ্ছা, এবার আমরা চেক করি যে আমাদের কোডটা হয়েছে কিনা। আমি যদিও এটা কি করছি, না এটা কি করছি। আচ্ছা, এখানে একটা ইনপুট নিয়ে গেল, ইনপুটের সাথে একটু ফ্যামিলিয়ার হই। ধরো 7 নিলাম, তাহলে 7টা কি হবে, কি আউটপুট দিবে, কোনটা কাজ করবে? Positive and Odd. odd. Positive. পজিটিভ। Odd. Positive. ওকে, দেখি আমাদের আউটপুট কি আসে। ওকে, আমাদের এখানে একটা ইরো শো করছে। কি ইরো শো করছে আমাদের 34 নাম্বার লাইনে। এখানে if এরটা এখানে শেষ হয়েছে, এলস এরটা এখানে শেষ হয়েছে, তাহলে এই জিনিসটা আমাদের এখানে হবে না, এর যেমন একটা বেশি আসছে নাকি? এখানে হবে না, এটা হচ্ছে এটার বাইরে হবে। এই ইফেক্টটা এখানে শেষ হয়েছে, দেন এটা এলস হচ্ছে এটা। জি ভাই, ঠিক আছে। ইফেক্টটা এখানে শেষ হয়েছে, এটা এলস হচ্ছে এটা। হ্যাঁ, এবার হবে আশা করি। আচ্ছা, আরেকটা ইরর আছে কি 43 নাম্বার লাইনে, এটা লিস্ট Should return 0. ও ভাইয়া কি int main কি দুইবার নিয়েছে নাকি? ও না না, ঠিক আছে। এটা নাম্বার লাইনে আমার একটা কপি পেস্ট করলে যা হয়, কপি পেস্ট করছি তো এই জন্য এটা কাজ করে নাই, বুঝতে পারছো? ভাইয়া যেটা কপি করছেন ওটার আপনার ঝামেলা করছে ওইখানে। comment এক্সপ্রেশন সেম আর কি, প্রিন্টের কাজটা আলাদা আর কি। প্রিন্টের ভিতরে ভ্যালুটা আলাদা কিন্তু এক্সপ্রেশন সেম, এই জন্য হয়তো দিচ্ছে। বেসিক্যালি এখানে যে প্রবলেমটা হইছে, আমি জাস্ট এখানে এতটুকু সিলেক্ট করে শিফট অল্টার ডাউন দিয়ে তোমার কপি করে নিছি। তো ও এতটুকু কপি করার সাথে সাথে মেবি এই ব্র্যাকেটটা সহ কপি করছিল, এই জন্য এটা হচ্ছে নিচে চলে আসছে। মানে মানে কপি পেস্ট করলে কোডে একটু ঝামেলা হয়, এটা হচ্ছে দেখে দেখে শিখতে হয়। ভালো হয়েছে আমাদের দুটো ইরর আসছে, ইরর দেখে আসলে কোডটা বুঝতে পারাটা খুব ইম্পর্টেন্ট, যে আমাদের কি কি ইরর আসছে, আচ্ছা। কোডটা ফিক্স করতে পারতেছি না। ভাইয়া একটা কোশ্চেন ছিল ভাইয়া, নাম্বার ইজ গ্রেটার দেন 0 থাকলে ফার্স্ট স্টেটমেন্ট এলস এর ক্ষেত্রে নেগেটিভ আর তাহলে ভাই মানে 0 ইনপুট দিলে তো মনে হয় তাহলে আবার সেকেন্ড কন্ডিশনটা মেনে ফেলতেছে নাকি আবার ভাই, নাকি ভাইয়া? কোনটার ক্ষেত্রে 0 ইনপুট দিলে মানে ইফ নাম্বার ইজ গ্রেটার দেন 0 ফার্স্ট কন্ডিশন, আর বাকি সবগুলো ক্ষেত্রে নিচেরটা। কিন্তু ভাই যদি 0 ইনপুট দিয়ে দিই তাহলে তো মনে হয় ঝামেলা হয়ে যাবে কোডে মনে হয়। না, যদি 0 ইনপুট দাও তাহলে এটা কাজ করবে। আমরা 0-র জন্য কোনো কন্ডিশন ফালাই নাই, খেলাটা দরকার ছিল, আমরা জাস্ট সিম্পলি বোঝার জন্য ফালাই নাই, বেশি পেঁচাইলে মাথায় ঢুকবে না, এই জন্য। বুঝতে পারছো? ও, আচ্ছা ভাই। এখানে হচ্ছে নাম্বার ইজ গ্রেটার দেন 0, তার মানে 0 ব্যতীত 0-র উপরে যত সংখ্যা আছে সেটা হচ্ছে এইখানে কাজ করবে। দেন 0 এবং 0 থেকে ছোট যারা আছে তারা হচ্ছে এই নেগেটিভ শিফটে কাজ করবে। কারণ তুমি যদি চাও যে আমি 0-র জন্য একটা কন্ডিশন ইউজ করবো, সেক্ষেত্রে তুমি সেটা করতে পারবা। এখানে আরেকটা স্টেটমেন্ট দিয়ে দিবা, যে ধরো এলসি একটা দিয়ে দিলাম, এখানে এলসি নাম্বার ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে জাস্ট প্রিন্ট করে দেবো যে the value is
জিরো, শেষ। অথবা তুমি এটাও করে দিতে পারো, এটাতে কোনো প্রবলেম নেই, বুঝতে পারছো? এখন যদি আমরা এখানে জিরো দিই, অর্থাৎ দেখি ভ্যালু জিরো, তো হচ্ছে এইখানে এই কন্ডিশনটা ফলস হয়েছে যে নাম্বার গ্রেটার দ্যান জিরো না, মানে নাম্বার হচ্ছে এই কন্ডিশনটা ফলস হয়ে, মানে গ্রেটার দ্যান জিরো না মানে কি, মানে ও 1 না 2 না, জিরো থেকে বড় না, তার মানে জিরো সমান অথবা ছোট। তার পরবর্তী কন্ডিশনে আসছে এখানে, এখানে কি নাম্বার কি ইকুয়াল টু জিরো, ইয়েস দ্য নাম্বার ইজ ইকুয়াল টু জিরো, এই জন্য এই জিনিসটা প্রিন্ট করছে, এর পরবর্তী স্টেটমেন্টে যায়, বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, এটাই হচ্ছে জাস্ট ইফ ইলস এর একটা নেস্টেড কন্ডিশন, মানে এটাকে বলা হয় নেস্টেড ইফ ইলস। তুমি যদি চাও এই ইফ এর মধ্যে আরো ইফ ইলস লাগাইতে চাও, ইচ্ছা তোমার, সেটাও তুমি করতে পারবা। তবে অতিরিক্ত এত কন্ডিশন ইউজ করাটা প্রোগ্রামের জন্য ভালো না। যখন মানে প্রবলেম সলভিং শুরু করবা বা বিভিন্ন অনলাইন যা প্রবলেম সলভিং করবা, সেই ক্ষেত্রে তোমাদেরকে পুশ করা হবে নেস্টেড জিনিসগুলো ইউজ করার ক্ষেত্রে, তারা পুশ করবে। মানে এখানে হচ্ছে কিছু কিছু ট্রিক দেখে বুঝতে হবে যে আমার এখানে নেস্টেড ইউজ না করেও প্রবলেম সলভ করা যায়। তুমি যত নেস্টেড ইউজ করবা, তোমার প্রবলেমের টাইম কমপ্লেক্সিটি তত বেড়ে যাবে, বা স্পেস কমপ্লেক্সিটিও বেড়ে যেতে পারে। এগুলো হচ্ছে আস্তে 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 ধীরে শিখে যাবা। তো এটাই হচ্ছে নেস্টেড এর আচ্ছা আচ্ছা ভাইয়া, এই আমাদের কখন আগে আরেক ভাই, একটু আগে ভাইয়ের নামটা কেন মনে আসতেছে না, ভাইয়া টেনারি অপারেটরটা শিখেছিল। তো আমরা ইফ কন্ডিশনের ভিতরে টেনারি অপারেটর দিয়ে মানে কোডটা আরো সংক্ষিপ্ত করা যাবে না, মানে আরো ইজি মানে ইনপুট দেওয়া যাবে না, মানে এটার ভিতরে টেনারি অপারেটর, টার্নারি অপারেটর আর কি ভাই, এটা ইউজ করা যাবে? হ্যাঁ 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 হ্যাঁ, সব সব করা যাবে। টার্নারি অপারেটর হচ্ছে ইফ ইলস এর একটা শর্টেস্ট ফর্ম, আর কিছুই না। ওকে। আচ্ছা, টার্নারিটা আমরা একটু দেখি। ইনপুট আমরা নিলাম। ভাইয়া হ্যাঁ বলো। স্ক্যানএফ এর কাজটা আরেকবার দেখাই দিবেন? স্ক্যানএফ এর কাজটা আরেকবার। হ্যাঁ স্ক্যানএফ scanf হচ্ছে, তুমি গত ক্লাসটা করো নাই? করছি ভাইয়া, মনে নাই আর কি। আচ্ছা, ওকে, দেখো স্ক্যানএফ এর কাজ। স্ক্যানএফ হচ্ছে ইনপুট নেওয়ার একটা ফাংশন। আমরা যেরকম আউটপুট দেখার ফাংশন হচ্ছে প্রিন্টএফ, এটা ইউজ করি, সিমিলারলি ইনপুট নেয়ার ফাংশন হচ্ছে স্ক্যানএফ। আমরা ইনপুট দিব নিজে থেকে। আমরা তো সবসময় নাম্বারকে মানে আগে থেকে ইনিশিয়ালাইজ করে বা আগে থেকে ভ্যালু দিয়ে সবসময় তো করতে পারবো না বা করবো না, তাই না? প্রবলেম সলভিং এর ক্ষেত্রে তো তোমাকে সেই বাইন্ডিংসটা দিবে না, ওরা নিজে হচ্ছে ইনপুট দিবে, সেই ইনপুট নিয়ে কাজ করে তোমার কাজ করতে হবে, এই জন্য আমাদের ইনপুট নিতে হয়। তো ইনপুট নেওয়ার জন্য আমাদের যে ফাংশনটা কাজ করে সেটা হচ্ছে স্ক্যানএফ। তো এটার লেখা সিস্টেম কি, আমাদের হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে আমরা যেহেতু ইন্টিজার নিতেছি, সেজন্য আমাদের পার্সেন্ট ডি লিখতে হবে। ফ্লোট নিলে পার্সেন্ট এফ, ক্যারেক্টার নিলে পার্সেন্ট সি, এরকম। দেন আমরা কি করছি, কমা দিব, কমা দিয়ে আমাদের n% সাইনটা দিতে হবে। n% দেন হচ্ছে ভেরিয়েবল নেম, আমরা কার উপরে মানে কার মধ্যে ভ্যালুটা স্টোর করতে চাইতেছি। আমরা ধরো এইখান থেকে 2 বা 23 এই ভ্যালুটা নিতেছি, এই ভ্যালুটা নিয়ে কার মধ্যে স্টোর করবো। এখানে লেটস ধরো আমাদের কয়েকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে, ধরো নাম্বার, দেন হচ্ছে এজ, দেন হচ্ছে আর কি নাম্বার, এজ, আইডি। লেটস ধরো আমাদের তিনটা ভ্যালু আমরা মানে ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করছি। এখন এই 23 এটা আসলে কি কিসের উপর বেসিস করে কোন ভ্যারিয়েবলের মধ্যে আমরা স্টোর করবো। লেটস ধরো 23 হচ্ছে আমাদের একটা এজ। এখন তুমি যদি এটা নাম্বারের মধ্যে স্টোর করো তাহলে হবে। ধরো 23 একটা ইনপুট, দেন হচ্ছে 100 একটা ইনপুট, দেন আইডি ধরো 1036 এটা একটা ইনপুট। মানে কোশ্চেনের মধ্যে বলা আছে যে এজ ইকুয়াল টু 23, নাম্বার ইকুয়াল টু 100 এন্ড আইডি ইকুয়াল টু 1036, লেটস সে এরকম কিছু বলা আছে। এখন তুমি এই 23 যদি নাম্বারের মধ্যে স্টোর করো, সেটা কি ভ্যালিড? প্রোগ্রামে ঠিক মতো কাজ করবে বা কন্ডিশন ফেলাইতে পারবা? না। পারবা না, মানে পারবা বাট জিনিসটা হচ্ছে ইলজিক্যাল ওয়ান টাইপ অফ হয়ে যায়। মানে আমি যদি নাম্বার ভ্যারিয়েবল যে কোনো নামেই ডিক্লেয়ার করা যায়, বাট আমরা হচ্ছে অ্যানোটেশন হিসেবে রাখি যে এই ভ্যালুটা আমরা নাম্বারের মধ্যে রেখে নাম্বারের কাজগুলো করবো, এই ভ্যালুটা আমরা এজের মধ্যে রেখে এজের কাজগুলো করবো, আর এই ভ্যালুটা আইডির মধ্যে রেখে আইডির কাজগুলো করবো, জাস্ট এইটুকু। তো এই জন্য আমাদের স্ক্যানএফ এর মধ্যে আমরা পার্সেন্ট ডি লিখি, যেহেতু ইন্টিজার ভ্যালু আমরা ইনপুট নিতেছি। আর লোকেশন দিয়ে দিতে হবে, স্ক্যানএফ এর কাজ করে হচ্ছে n%, দেন হচ্ছে ভ্যারিয়েবল নেম। সিমিলারলি ধরো পরেরটা আমরা ইনপুট নেই, স্ক্যানএফ পার্সেন্ট ডি n%, পরেরটা হচ্ছে আমাদের নাম্বার, আর প্রথমটা কি আমাদের এজ। প্রথমটা নাম্বার, পরে টেজ ভাইয়া। 23 হচ্ছে এজ, 100 হচ্ছে নাম্বার, ঠিক আছে? হুম। সিমিলারলি আমরা স্ক্যানএফ দিয়ে পরেরটাও নেই কি হিসাবে, আইডি। এতটুকু ক্লিয়ার ইনপুট নেওয়াটা, যে কোশ্চেন জি। করছিলাম। ওকে, এবার হচ্ছে আমরা প্রিন্ট করি, খুব সুন্দর করে একটা স্ট্রিং প্রিন্ট করে দিচ্ছি। প্রিন্টএফ
let's say I am 20 years old and get marks, and my ID is this percentage. Okay. দেখো, আমরা চাচ্ছি যে আমাদের একটা সুন্দর করে একটা স্ট্রিং প্রিন্ট হবে যেখানে লেখা থাকবে যে I am 23 years old and get 100 marks and my ID is 1036 এরকম কিছু। তো আমরা যে দেখছিলাম কি ফরম্যাট স্পেসিফায়ারের ক্ষেত্রে আমরা যখন স্ট্রিং প্রিন্ট করি জাস্ট ডাবল কোটেশনের মধ্যে আমরা যা লিখে দিই সেটা স্ট্রিং হিসেবে প্রিন্ট হয়ে যায়। যদি বাইরে থেকে কোনো নাম্বার বা কোনো ভ্যালু যদি আমরা প্রিন্ট করতে চাই সেই ক্ষেত্রে আমাদের এই ফরম্যাট স্পেসিফায়ার জিনিসটা কাজ করে। তো এগুলো হচ্ছে স্পেশাল কেস, মানে পার্সেন্ট তুমি সিম্পলি যদি পার্সেন্ট লেখো, এখানে ধরো আমি এখানে পার্সেন্ট লিখছি, দেখো রেড মার্কের একটা জিনিস আসছে দেখা যায়, জি এগুলো কিন্তু অরেঞ্জ টাইপের, বাট এটা হচ্ছে একটু ডিফারেন্ট। তুমি এরর টাইপ এটাকে স্ট্রিং হিসেবে নর্মাল ভাবে প্রিন্ট করতে পারবে না, তোমাকে এটা যদি প্রিন্ট করতে হয় তাহলে করতে হবে ব্যাকস্ল্যাশ স্ল্যাশ এটা ডাবল ব্যাকস্ল্যাশ, এটা দিয়ে তো হওয়ার কথা, আমি ভুলে গেছি আসলে কিভাবে যেন করে, মেইনলি মনে হয় ব্যাকস্ল্যাশ দিয়ে করতে হয়, মনে নেই আমার। যাই হোক, এটা হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার যেটা তুমি স্ট্রিং হিসেবে নরমালি প্রিন্ট করতে পারবে না, সেটা প্রিন্ট করতে হলে তোমাকে অন্য উপায়ে কাজ করতে হবে, ব্যাকস্ল্যাশ টাইপের একটা কিছু দিয়ে কাজ করতে হবে। একটু দেখে ভাইয়া ব্যাকস্ল্যাশ কমা দিলে হবে না? ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশন তারপরে এটা তারপরে ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন দিয়ে হবে না নাকি কিভাবে দেখি? সিঙ্গেল কোটেশন, শোনো, সিঙ্গেল কোটেশন হচ্ছে ক্যারেক্টার হিসেবে কাজ করে, ডাবল কোটেশন হচ্ছে স্ট্রিং হিসেবে কাজ করে, প্রিন্টের মতো একটা স্ট্রিং এ প্রিন্ট হয়, ঠিক আছে? আচ্ছা ওকে, এইবার হচ্ছে আমাদের যে কাহিনীটা, তো আমরা যদি এইভাবে এত সুন্দর করে একটা সেন্টেন্স প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এই যেভাবে ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে লিখবো, দেন আমাদের এখানে লিখতে হবে যে আমাদের প্রথম ভ্যালুটা আসলে কি ছিল, এইচ, তাহলে আমরা এখানে লিখবো এইচ। দ্বিতীয় ভ্যালুটা কি ছিল, I am 23 years old and get 100 mark, মানে এটা হচ্ছে নাম্বার, তাহলে আমরা এখানে কমা দিয়ে লিখবো নাম্বার। দেন পরবর্তী জিনিসটা ছিল আমাদের আইডি, যে মাই আইডি ইজ 1036, এই ভ্যালুটা হচ্ছে 1036 মানে আইডি, এখানে লিখবো হচ্ছে আমাদের ভ্যারিয়েবল নেম আইডি। ব্যাস, এখন দেখি আমাদের প্রিন্টটা হয় কিনা। দেখো, I am 23 years old and get 100 marks and my ID is 1036, ক্লিয়ার? বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, এখানে আমরা প্রিন্টের শেষে এই ইনলাইন প্রিন্ট মানে কেন দিলাম, যে স্ল্যাশ এন ব্যাকস্ল্যাশ এনটা আর কি কেন দিলাম? আচ্ছা, ব্যাকস্ল্যাশ ইন দেওয়ার কারণ হচ্ছে আমাদের একটা নতুন লাইন ক্রিয়েট করা। এখন ভাই দেখো। ব্যাকস্ল্যাশ যদি না দিতাম তাহলে কি মানে কোড রান হতো? 100% হয়তো কোনো সমস্যা হতো না। সমস্যা হতো তখন যখন ভাই যখন করছিলাম আমরা তখন ওই ছাড়া রান হয় না। বি ক্রাউডে। আচ্ছা, একটু একজন করে বলো, আমি তোমাদের কথা না বুঝতে পারতেছি না, সবাই একসাথে বললে। মানে ভাই যখন এই যে বি ক্রাউডে প্রবলেম সলভ করতেছিলাম তখন যদি আমি ওই প্রিন্টএফের শেষে ওই স্ল্যাশ এন ওইটা না দিই তাহলে মানে ওটা সাবমিট করে ইরর শো করতেছিল, কম্পাইলার ইরর এরকম কিছু শো করতেছিল। এই জন্য আমি তোমাদের প্রথম দিন ওই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখাই নাই, আমি কিন্তু প্রিন্ট করতে চাইও করি নাই, দেখছিলা, খেয়াল করছিলা? হ্যাঁ জি। হ্যাঁ, ওটা তোমাদের এই তোমরা যাতে প্রবলেমে পড়ো, এই জিনিসটা বুঝো যে ব্যাকস্ল্যাশ এন এর গুরুত্ব কতখানি, এই জন্য আমি প্রিন্ট করি নাই। ব্যাকস্ল্যাশ এন বেসিক্যালি যে কোনো প্রবলেম সলভিং প্ল্যাটফর্ম যেগুলো থাকে বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকস্ল্যাশ এন শেষে দিতে হয়, কারণ আমরা আসলে এটা বুঝাতে গেলে একটু ডিপলি আলোচনা করতে হবে, তোমাদের মাথার ভিতর ঢুকবে নাকি আই ডোন্ট নো, বাট ভাইয়া, শর্টলি আমি বলে দিই। বা মাঝে মাঝে আমি মানে দেখেছি মানে অন্যান্য যখন কোডিং প্ল্যাটফর্মে যখন করতে যাই তখন দেখি যে মানে ব্যাকস্ল্যাশ এন না দিলে শেষে একটা পার্সেন্টেজ এসে ফেলে, এরকম জানি। তো যখন দেখি যখন ব্যাকস্ল্যাশ এন দিই তখন পার্সেন্টেজটা চলে যায় শেষ কোড লাইনের কোডে আর কোডে প্রিন্টএফ এর। এটার জন্য কি দেখ? এরকম আমি কখনো দেখি না, তুমি আমাকে একটু প্রবলেমটা দেখাও তাহলে বুঝতে পারবো। ওকে ভাই। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমরা কেন ব্যাকস্ল্যাশ এন ইউজ করি, প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আমাদের হচ্ছে অনেকগুলো টেস্ট কেস দেওয়া থাকে। টেস্ট কেস হচ্ছে আমি যেই প্রবলেমটা সলভ করছি সেটা বিভিন্ন ধরনের ওর্স কেস বা বেস্ট কেস, বিভিন্ন ধরনের ইনপুট বা ভ্যারিয়েবলের ভ্যালু দিয়ে টেস্ট করা হয় যে আমার জিনিসটা কাজ করতেছে কিনা, বুঝতে পারছো? জি ভাই। টেস্টিং করা হয় যে আমার সফটওয়্যারটা কাজ করতেছে কিনা বা আমার কোডটা ঠিক আছে কিনা, এটাকে বলা হয় টেস্ট কেস। তো অনেক ধরনের টেস্ট কেস দিয়ে সেখানে পারফর্ম করা হয়। তাহলে ধরো আমি একটা প্রবলেম করছি, সেই ক্ষেত্রে আমার 23 দিয়ে টেস্ট করা হয়েছে যে প্রবলেমটা কাজ করছে, দেন ও পরবর্তীতে যখন 100 দিয়ে টেস্ট করবে, ঠিক আছে,
100 দিয়ে যখন টেস্ট করবে আমরা তখন এই ব্যাকস্ল্যাশ এন না দিলে এই জিনিসটা এটার পরে চলে আসবে, মানে এই সিমিলার জিনিস হচ্ছে এখানে এখানে আরেকবার প্রিন্ট হবে, এরকম প্রিন্ট হবে। ও যখন আরেকটা টেস্ট কেস এখানে দিবে, ধরো ধরো 46, এরকম আরেকটা ওই টেস্ট কেসের বেস করে আরেকটা আউটপুট এখানে প্রিন্ট হবে। মানে এখানে আসলে কয়টা টেস্ট কেসের উপরে এখানে আউটপুট জেনারেট হইতেছে সেই জিনিসটা বোঝা যাবে না, একটা কলিশন তৈরি হবে। এই জন্য বেস্ট ওয়ে হচ্ছে স্ল্যাশ এন দিয়ে নিউ লাইন ক্রিয়েট করে করে প্রবলেম সলভ করা। এই আমাদের এইরকম একটা মানে বিটফুটের জিনিস যেন না আসে। ক্লিয়ার? ভাই আরেকবার বলো। দেখো এখানে ধরো আমি এই লাইনের পর এই জিনিসটাই আমি প্রিন্ট করছি, ঠিক আছে? আমাদের এটা কি ছিল, এরকম ছিল প্রথমে। আমি এখানে ব্যাকস্ল্যাশ দিইনি, আমি প্রথমে এই লাইনটা প্রিন্ট করতে চাইতেছি, দেন এই লাইনটা প্রিন্ট করতে চাইতেছি। ওকে, দেখি আমাদের প্রিন্টটা কিরকম আসে। দেখো এক লাইনে হয়ে গেছে। এখানে কি বোঝা যাইতেছে যে আসলে আমার নতুন লাইন তৈরি হয়েছে নাকি? না। বোঝা যাইতেছে না, কিন্তু আমি চাইতেছি এটা নতুন লাইনে দেখতে। তো প্রবলেম সলভিং এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের টেস্ট কেস নিয়ে কাজ করা হয়, যে ক্ষেত্রে এই তুমি যখন ব্যাকস্ল্যাশ এনটা ইউজ না করবা পরবর্তীতে এই জিনিসগুলো এক লাইনে চলে আসবে। তো ওইটা দেখতে বিটফুটে লাগে বা ওই জিনিসটা আসলে ওরা হচ্ছে নিতে চায় না, এই জন্য ব্যাকস্ল্যাশ এন ইউজ করতে হয়। বুঝতে পারছো? জি ভাইয়া। কোডের ফরম্যাটিং সুন্দর করার জন্য ব্যাকস্ল্যাশ এনটা দিবা। আরো HTML বুঝবা। এর সময় যে বিআর ছিল ওইরকমই। বুঝি নাই। HTML এর জন্য যে বিআর ইউজ করতাম তো ওরকম এটাতে। হ্যাঁ 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 হ্যাঁ, ওয়ান টাইপ অফ এরকম ব্রেক ট্যাগের ক্ষেত্রে ব্রেক ট্যাগ যেরকম ব্যাকস্ল্যাশ এন হচ্ছে এরকম নিউ লাইন টাইপ। ওকে, কি পড়াইতে যায় কি পড়াইলাম জানি না। আচ্ছা, যে প্রশ্ন করছিল স্ক্যানএফ এর কাজ কি সে বুঝতে পারছো স্ক্যানএফ জিনিসটা? জি ভাইয়া। ওকে, এর পরবর্তী হচ্ছে আমরা পড়লাম হচ্ছে ইফ এলস, ইফ নেস্টেড ইফ এলস পড়ছি। আর কি ইফ এলস পড়ছি, টার্নারি অপারেটর তো দেখাই দিছে মাহাদি, তাই না? ওটা তো বুঝছো? জি ভাই। আচ্ছা, ওটা তো তাইলে আর দেখানোর দরকার নেই। ওকে, এবার সেই সুইচ কেস। সুইচ কেস জিনিসটা কি আসলে? আচ্ছা, আমরা একটার মধ্যে হিজিবিজি না করে ওটা টাইপ করি। আচ্ছা, সুইচ কেসের কাহিনীটা কি আসলে? সুইচ কেসের কাহিনী হচ্ছে সিনট্যাক্সটা হচ্ছে ওয়ান টাইপ অফ এরকম, সুইচ, দেন হচ্ছে আমাদের এখানে এক্সপ্রেশন দিতে হয়, দেন হচ্ছে আমাদের কেস ওয়ান, কেস ওয়ান না অ্যাকচুয়ালি ধরো কেস এক্স বা কেস এ, এখানে হচ্ছে আমরা একটা স্টেটমেন্ট প্রিন্ট করি বা একটা কাজ করি, দেন হচ্ছে ব্রেক, দেন হচ্ছে কেস টু বা কেস বি কোলন, এখানে হচ্ছে সেকেন্ড স্টেটমেন্ট, স্টেটমেন্ট টু, দেন হচ্ছে ব্রেক। এভাবে কন্টিনিউয়াসলি আমরা যতগুলা কেস নিয়ে কাজ করব ততগুলা কেসই তৈরি হবে। দেন আমাদের আরেকটা আছে ডিফল্ট। ডিফল্ট এখানে হচ্ছে আমাদের একটা ডিফল্ট স্টেটমেন্ট, এখানে আমাদের কোনো ব্রেক ইউজ করতে হয় না। তো সুইচ সুইচ কেসটা আসলে কাজ করে হচ্ছে সিম্পল ইফ এলস এর মতোই, বাট এটা হচ্ছে মোর স্পেসিফিক জিনিস। কেমন? তুমি এখানে এক্সপ্রেশন দিবা। আচ্ছা, সুইচ কেস ছিল আমরা, সুইচ কেসের কাহিনীটা হচ্ছে মোর স্পেসিফিক। লাইক তুমি এখানে সুইচ কেসের মধ্যে ধরো একটা এক্সপ্রেশন দিছো বা একটা ভ্যালু, এখানে হচ্ছে একটা এক্সপ্রেশন থেকে একটা ভ্যালু জেনারেট করবে, ঠিক আছে? ধরো লেটস আমার এখানে 2 জেনারেট হচ্ছে, দেন তুমি এই কেসের মধ্যে তোমার সেই ভ্যালুর উপর ডিপেন্ড করে ভ্যালুগুলো দিবা। মানে কেস এর জায়গায় তখন হবে 1, কেস বি জায়গায় তখন হবে 2, কেস সি জায়গায় তখন হবে, মানে যতগুলো কেস তৈরি হবে ততগুলো হচ্ছে তুমি ভ্যালু দিবা। দেন ডিফল্টের জায়গায় হচ্ছে যদি কোথাও না মিলে, এই কেসগুলোর একটা কেসও যদি না মিলে তখন সে ডিফল্ট ভ্যালুটা প্রিন্ট করবে। এই হচ্ছে কাহিনী। তো এখানে কি ধরো সুইচ কেসের এক্সপ্রেশনে আমাদের 2 এই ভ্যালুটা জেনারেট হয়েছে, দেন ও এখানে আসবে কেস 1 এর ক্ষেত্রে এই 1 কি 2 এর সাথে মিলে না, মিলে না, দ্যাট মিন্স এ এই স্টেটমেন্টটা প্রিন্ট করবে না, উপরের কেসে চলে যাবে। এই 2 কি 2 এর সাথে মিলে? ইয়েস, মিলে। তার মানে ও এই স্টেটমেন্টটা প্রিন্ট করবে, দেন এই ব্রেকটা কাজ করে এই কেস থেকে বের হয়ে যাবে। ব্রেক আর কন্টিনিউর কাজ আমি একটু পরে বুঝাইতেছি।
এটা এটা হচ্ছে একটু, আচ্ছা ব্রেকের কাজটা কি? ব্রেকের কাজ হচ্ছে তুমি যে ব্লকে আসো একদম ইমিডিয়েট যে ব্লকটা, তুমি সেই ব্লক থেকে বের হয়ে যাবে। ব্রেকের কাজ হচ্ছে এটা। ধরো এই প্রোগ্রামটা এখানে রান হইতেছে যখন এখানে ব্রেকটা পাবে, ও হচ্ছে ইমিডিয়েটলি এই সুইচ থেকে বের হয়ে পরবর্তী জিনিস প্রিন্ট করতে শুরু করবে। ও আর এর পরবর্তীতে যে জিনিসগুলো আছে এগুলো আর দেখবে না। ক্লিয়ার? একটা কোড রান করে দেখাই দেন। দেখাচ্ছি। ব্রেক না দিলে কি রান টাইম ওয়েস্ট ছাড়া আর কোনো কিছু হইব? বুঝি নাই। ওইদিকে যে ব্রেকটা দিছেন, এখন আমি মনে করেন ব্রেকটা না দিলাম, তাহলে কি রান টাইম ওয়েস্ট ছাড়া আর কিছু হইব? রান টাইম ওয়েস্টটা কি? ওই যে কোডটা যে রান হইব ওইটাতে টাইম ওয়েস্টটা ওই যে বললেন না, অতিরিক্ত ইফ এলস স্টেটমেন্ট দিলে রান টাইম বেশি লাগে, কোড এক্সিকিউট হইতে টাইম বেশি লাগে। এখন বলতেছি ওইখানে যদি ব্রেকটা না দেয়, ব্রেকটা না দিয়ে, তাহলে ওটা কি অন্য কিছু অন্য কোনো প্রবলেম হবো নাকি শুধু একটু টাইম বেশি লাগে? শোনো শোনো, আমি বলি, ব্রেকটা যদি ইউজ না করো, এই ব্রেকটা যদি ইউজ না করো, ও প্রথমে এখানে আসবে, দেখবে যে এটা কি ট্রু কিনা। আচ্ছা আমরা এটা একটু রান করি, দেন বুঝাইতেছি। সুইচ টু সেটবুক নিলাম। আচ্ছা সুইচ কেস কি লেখা মনে হয় ভুল হয়েছে আমার। এই যে এক্সট্রা ব্রেক লিখছেন একটা কেস 2 এর পরে একটা এক্সট্রা ব্রেক আর কি আসছে। না এটাই শোনো, এটাই শোনো। ওয়েট, আমি সুইচ কেসের ইয়েটা ভুলে গেছি। ও তাকে করছি তো এগুলা মনে নেই। সুইচ কেস সিনট্যাক্স, সুইচ কেসে কি হয়েছে? ঠিকই তো দিছি, মানে এখানে টু দিছি, এখানে ওয়ানে প্রিন্ট হয়ে গেছে। এই জন্য না না না, ও শোনো আচ্ছা শোনো আচ্ছা শোনো। সরি আমার এখানে কি লিখতে আছে বলেছে। টু প্রিন্ট টু? হ্যাঁ এখানে আমার একটু লিখতে বলেছে, আমি তো তাই তো, কিন্তু হওয়ার কথা না। আচ্ছা দেখো যেটা হয়েছে, ইনপুট আমরা কিছুই নিই, আমরা জাস্ট দেখছি আমাদের এখানে এক্সপ্রেশনে কি দিছে আউটপুট। ধরো এক্সপ্রেশনে আউটপুট আসছে হচ্ছে টু। এখন ও এই টু এর সাথে এখানে মিলাবে যে আমার কেস কোন কেসের মধ্যে টু আছে, প্রথমটাই ওয়ান আছে, এই ওয়ান কি টু এর সাথে মিলে? কোনো ক্লাস রেসপন্স করে না। না ভাই না। না ভাই না ভাই। আচ্ছা, আমাদের এই কেস ওয়ান এর সাথে মানে এই ওয়ান ভ্যালুর সাথে এই ভ্যালুটা মিলে না। তার মানে ও এখানে এই স্টেটমেন্টটা প্রিন্ট করবে না, ও পরবর্তী কেসে চলে যাবে। এখন দেখবে এই টু ভ্যালুটা কি এই টু ভ্যালুর সাথে মিলে? মিলে। মিলতেছে। মিলে। আচ্ছা, তার মানে ও হচ্ছে এই প্রিন্ট এর এই টুটা প্রিন্ট করবে, দেন ব্রেক হয়ে এই পরবর্তী যে জিনিসগুলো আছে সেগুলো আর প্রিন্ট না করে এই কেস থেকে বের হয়ে যাবে। এখন লেটস সে আমাকে একজন কোশ্চেন করলো, আমরা যদি ব্রেক ইউজ না করি তাহলে আসলে কি হবে? কারো কোনো আইডিয়া আছে ব্রেক ইউজ না করলে কি হবে? ভাইয়া ব্রেক যদি ইউজ না হয় মানে আমি যতটুকু জানি উপরের কোড গুলো মানে যদি শর্ত ফিল করে ওগুলো রান হয়ে যাবে, আর সবার শেষের পর্যন্ত যে ব্রেকটা থাকবে ওই জায়গায় থামবে, ডিফল্টের পরে ব্রেক। রাইট রাইট রাইট, ডিফল্টের পরে এমনি তো ব্রেক থাকে না, মানে ডিফল্ট হ্যাঁ থাকে না, মানে ডিফল্ট। আচ্ছা ব্রেক যদি ইউজ না করি সেই ক্ষেত্রে ও এই প্রিন্ট টুটা মানে টুটা প্রিন্ট করবেই, করে এই পরবর্তী কেস থ্রিও প্রিন্ট করবে, ডিফল্ট ভ্যালু প্রিন্ট করবে। আচ্ছা দেখি এটা আউটপুটটা আসে কি। এই দেখো প্রথমে টু প্রিন্ট করতাম, আবার নিউ লাইন জিনিসটা খুব হ্যাসেল দেয়। টুর পর নিউ লাইন। সি প্লাস প্লাস ভালো একটু। যাই হোক, এবার দেখো দেখো আমাদের প্রথমে এই জিনিসটা আমাদের এক্সিকিউট হয় নাই কারণ কন্ডিশন মিলে না। সেকেন্ড কন্ডিশনটা মিলছে, ও টুটা প্রিন্ট করছে এখানে, দেন আমরা ব্রেক ইউজ করি নাই। এর মানে ও পরবর্তী কেসটার সাথে আর কোনো মানে এখানে আর কোনো চেকই করে নাই। ও যে চেক করবে যে থ্রি টু এর সাথে কি মিলে কিনা, ও এই কোনো কেসই চেক করে নাই। কেস চেক না করে ডিরেক্টলি এটা প্রিন্ট করে দিবে, ডিরেক্টলি এটা প্রিন্ট করে দিবে। বুঝতে পারছো সুইচ কেসের কাহিনী? জি ভাই। হ্যাঁ ভাই বুঝছি। সুইচ কেস হচ্ছে একবার যদি তোমার ট্রু পায় তার পরবর্তী যা আছে সব সে প্রিন্ট করতে থাকে, এই জন্য আমরা এখানে ব্রেক ইউজ করি। ব্রেক স্টেটমেন্ট ব্রেক। এই হচ্ছে ব্রেকের কাহিনী। ওকে সুইচ কেস বোঝা হয়ে গেল, এবার হচ্ছে পরবর্তী কি। আর ভাই আর চার ক্যারেক্টারের ক্ষেত্রে কেস স্টেটমেন্টে সিঙ্গেল কোটেশন দিয়ে দেওয়া লাগবে নাকি ভাইয়া? ওকে মানে যদি চার। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। হ্যাঁ সিঙ্গেল কোটেশনের মধ্যে ধরো তুমি এ লিখতে চাইতেছো, সেই ক্ষেত্রে তোমার এখানেও ধরো এ বা বি বা সি হোয়াটএভার তুমি রাখতে চাও সেটা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে, আদারওয়াইজ ও হচ্ছে ডিফল্ট ভ্যালু টাইপ করবে।
ক্যারেক্টার। ক্লিয়ার? জি ভাই। এবার আসি আমাদের মোটামুটি আমাদের টার্নারি শেষ, ইফ এলস শেষ, স্টেটমেন্ট গুলো শেষ। এবার আসি আমরা কন্ডিশনের ক্ষেত্রে, লুপের ক্ষেত্রে। সরি, লুপ প্রধানত তিন প্রকার মোটামুটি। একটা হচ্ছে ডু ওয়াইল, আরে সাজেশনের সাথে সমস্যা। while do while for এটা হচ্ছে ওয়াইল, এটা হচ্ছে ফর। এই হচ্ছে তিন টাইপের লুপ আমাদের। অ্যারো চিহ্ন কোড ইয়া করা। ঠিক আছে, এই তিন টাইপের লুপ আমাদের আছে। তো সচরাচর আমরা ডু ওয়াইল জিনিসটা ইউজ করি না, মানে খুব রেয়ারলি এটা ইউজ হয়। মেইনলি ওয়াইল আর ফর লুপটা ইউজ করি। আচ্ছা, আমরা তিনটাই দেখি আসলে কোনটা আসলে কিভাবে কাজ করে। লেটস সে এটা হচ্ছে আমরা কমেন্ট করে দিই। ডু ওয়াইলের সিনট্যাক্সটা হচ্ছে এটা, ডু, দেন হচ্ছে আমাদের একটা স্টেটমেন্ট প্রিন্ট হবে, দেন হচ্ছে আমরা ব্র্যাকেট শেষ করে ওয়াইল দিয়ে একটা কন্ডিশন লিখবো। এটা হচ্ছে ডু ওয়াইলের সিনট্যাক্স। তো ধরো ইন্ট a ইকুয়াল টু 5, এখানে প্রিন্ট করি ধরো printf this is a, ধরো I live in BD, লেটস সে এটা লিখে দিই। এখন হচ্ছে আমরা কন্ডিশন দিই, ওয়াইলের কন্ডিশন দিই। লেটস সে a greater than or equal to 6 হয়, এটা দিব। এই যদি greater than, সরি লেস দ্যান। ওকে, এবার দেখি এটা কি আসে। প্রোগ্রাম ক্র্যাশ করছে। উইন্ডো টার্মিনাল এটা কি ইয়া ইনফিনিটি টাইপের ইয়া হইতেছে নাকি? দেখি মেবি আমি জাস্ট র্যান্ডমলি একটা কন্ডিশন দিচ্ছি এখানে, ভ্যালি নেই। কোড রান। আউটপুটটা টিএক্সটি কোথায়? কি নম্বর কেমন? আচ্ছা ভাইয়া, ইন্ট মেইনে একটা ব্র্যাকেট ঢুকে রয়েছে, এটা কি ইন্ট a ইজ ইকুয়াল টু 5 এর উপরে দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, এটা কি প্রবলেম করছে নাকি ভাই? নাকি কি এটাও কমেন্টে চলে গেছে? না, এটা কমেন্টে ঠিক আছে। single comment condition ইনক্রিমেন্টাল কোথায় গেছে? না ঠিক আছে, হ্যাঁ, এটা দিয়ে দিচ্ছি। মানে আগের বার প্রবলেম হয়েছিল যে কি a ইজ ইকুয়াল টু 5 দিয়ে রেখেছিলেন, আর মনে হয় নাকি নিচে দিয়ে রেখেছিলেন a ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 6, এর কারণে কি এরকম হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ ওরকম কিছু। এই ইকুয়াল টু 1 দিলাম, প্রিন্ট করলাম,
plus less than 6. Okay. Okay. এবার দেখুন okay. Percentage আচ্ছা এবার দেখি আমাদের এখানে কি আসে দেখো এখানে প্রথমে আমি এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে রাখছি এর ভ্যালু দিছি 1 দেন ডু এর মধ্যে হচ্ছে আমাদের স্টেটমেন্টটা রাখবো যে আমরা কি আসলে প্রিন্ট করতে চাচ্ছি সেটা আমি প্রিন্ট করতে চাচ্ছি এর ভ্যালুটা আসলে কত সেটা দেখতে চাইতেছি দেন আমাদের ইনক্রিমেন্টাল অপারেটরটা দিতে হবে যে এই প্রোগ্রামটা মানে কতক্ষণ রান হবে বা এই কন্ডিশনটা কখন ফলস হবে এগুলোর উপর ডিপেন্ড করে আমাদের এখানে একটা ইনক্রিমেন্টাল অথবা ডিক্রিমেন্টাল অপারেটর দিতে হবে দেন হচ্ছে আমাদের কন্ডিশন হোয়াইল এর মধ্যে দিতে হবে যে আমাদের কতক্ষণ এই লুপটা চলবে প্রথমে 1 ছিল ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে যতক্ষণ পর্যন্ত এর ভ্যালু 6 থেকে ছোট হয় যখনই 6 অথবা মানে 6 এর সমান অথবা 6 থেকে বড় হয়ে যাবে তখন এই জিনিসটা ফলস হবে তখন এই লুপ থেকে সেটা বের হয়ে যাবে তো প্রথমে যখন 1 ছিল প্রিন্ট করছি a = 1 এখানে 1 প্রিন্ট হয়েছে দেন a প্লাস প্লাস হচ্ছে তার মানে a হচ্ছে 2 হয়ে গেছে এই লাইনের পর দেন ও চেক করছে যে a কি 6 থেকে ছোট ইয়েস 2 হচ্ছে 6 থেকে ছোট দেন ও আবার এই লুপের মধ্যে গেছে দেন a প্রিন্ট করছে সিমিলারলি আবার a প্লাস প্লাস হয়ে 3 হয়ে গেছে দেন চেক করছে 6 কি 3 থেকে বড় বা 3 কি 6 থেকে ছোট ইয়েস ছোট দেন আবার প্রিন্ট করছে 4 হয়ে গেছে সিমিলারলি আবার চেক করছে আবার প্রিন্ট করছে 5 হয়ে গেছে দেন চেক করছে যে 5 কি 6 থেকে ছোট কিনা ইয়েস ছোট দেন আবার প্রিন্ট করছে এখন 5 এর পরবর্তী ভ্যালু 5 প্লাস প্লাস হয়েছে 6 মানে 6 হয়ে গেছে যখন তখন এই কন্ডিশনটা ফলস হয়ে গেছে তো এরপরে ও টার্মিনেট করে চলে গেছে এই জিনিসটা প্রিন্ট হয় নাই এই হচ্ছে 5 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে বুঝতে পারছো জি ভাইয়া জি ভাই জি ভাইয়া এই হচ্ছে কাহিনী আর আমার প্রিভিয়াসলি প্রোগ্রাম ক্র্যাশ করার কারণ হচ্ছে আমি এখানে a এর ভ্যালুটা 5 লিখছিলাম 5 দিছিলাম আর এখানে 5 আর ওখানে গ্রেটার ইকুয়াল 6 দিয়ে দিয়েছিলেন কন্ডিশন দিছিলাম হচ্ছে ধরো লেস দ্যান ইকুয়াল টু 6 এরকম কিছু একটা মেবি বাই দিয়েছিলেন গ্রেটার ইকুয়াল 6 দিয়ে দিয়েছিলেন মানে লেস দ্যান উল্টা দিকে দিয়েছিলেন আর কি এটা বলে এর লাগা গ্রেটার ইকুয়াল দিয়ে দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ এটা দিয়েছিলেন ভাই এরকম টাইপের একটা কিছু দিয়েছিলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ও হচ্ছে দেখো এখানে a কি 6 থেকে বড় বা সমান এটা কি ট্রু না ভাই এই কন্ডিশনটা কি ট্রু না ভাই তার মানে কি এটা কি প্রিন্ট হওয়ার কথা না ভাই শুধু একজন প্রিন্ট না ভাই এটা তো প্রিন্ট হওয়ার কথা নয় প্রিন্ট হওয়ার কথা না তাই না জি ভাই হওয়ার কথা but do well under the statement stop dismiss আমার প্রোগ্রাম আবার ক্র্যাশ করছে কেন আউটপুট দিয়েছে একটা দেখো আমাদের একটা অনেক বড় সর আউটপুট করছে দিলে কি কোড বক্স টিএস কোড ক্র্যাশ হয়ে যায় হ্যাঁ বেসটা ক্র্যাশ হয়ে গেছে কন্ডিশনের জন্য মনে নাকি ভাই এটা কারণ- এটা লাগে হ্যাঁ এটার কারণটা হচ্ছে ও এখানে আসছে আচ্ছা এখানে আসলে প্রিন্টটা হইলে ভালো করে দেখা যাবে ঝামেলা হইতেছে আচ্ছা, যাই হোক ও এখানে আসছে আইসা হচ্ছে এর ভ্যালুটা প্রিন্ট করছে ধরো 5 দেন 5 প্লাস প্লাস কত হয়েছে 6 সমান হ্যাঁ 6 এর সমান এই কন্ডিশনটা ট্রু হয়ে গেছে ট্রু হয়ে আবার প্রিন্ট করছে 7 ঠিক আছে সরি 5 প্রিন্ট করার পর 6 প্রিন্ট করছে এরপরে a প্লাস প্লাস হয়ে কি হয়েছে 7 ঠিক আছে 7 হওয়ার পরে এই কন্ডিশনটা কি হয়েছে ট্রু হয়ে গেছে না 7 কি 6 থেকে বড় কিনা জি ভাই বুঝো নাই মনে হয় না আচ্ছা দাঁড়াও ইনফিনিটি লুপ পর্যন্ত চালাইলে একটা ঝামেলা দেখাইতে পারতেছি না আমার আউটপুট কনসোলটা যদি মনে করো যে বারবার ক্র্যাশ না করতো পুট ব্লকস তো নামানো নাই পুট ব্লকস হইলে হয়তো হয়তো ভালো হইতো মানে এখানে হচ্ছে আমার এই লুপটা প্রথমে কি হয়েছে 5 আসছে এখানে কি প্রিন্ট হবে তখন প্রথম ভ্যালুটা 5 5 এর পরবর্তীতে a প্লাস প্লাস হয়েছে এর মানে কি এখানে কি হয়েছে এখন এর ভ্যালু 6 এখানে 6 হয়ে গেছে ঠিক আছে এখন এই ওয়াইল কন্ডিশনে এসে চেক করতে এর ভ্যালুটা কি 6 এর সমান অথবা বড় কিনা এটা কি 6 এর সমান এর ভ্যালু এখন জি ভাই সমান
তার মানে কন্ডিশন এখানে ট্রু হয়েছে, তাই না? তারপর আবার কোড ডাউন হবে। হ্যাঁ, কন্ডিশন ট্রু হওয়ার পর ও আবার এই লুপের মধ্যে ঢুকবে, ওইটা আবার প্রিন্ট করবে হচ্ছে 5 এর জায়গায় 6, দেন ইনক্রিমেন্ট হয়ে 6 হয়ে যাবে 7। 7 is greater than 6. এবার হচ্ছে দেখো 7 কি 6 থেকে বড় বা সমান? ইয়েস। তারপর বড়। এটা আবার ট্রু হওয়ার পরে ও Infinity আবার loop লুপে হয়ে গেছে। ঢুকবে। হ্যাঁ, এবার হচ্ছে Infinity. কন্টিনিউয়াসলি এটা লুপ ঘুরতে 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 ইনফিনিটি লুপ হয়ে গেছে, আর প্রোগ্রাম ক্র্যাশ করছে। এই হচ্ছে কাহিনী, বুঝতে পারছো? জি ভাই। জি ভাইয়া। কারো কোনো ডাউট আছে ডু ওয়াইল নিয়ে? ভাইয়া লুপ না ইউজ ভাইয়া। করে ম্যাথ করা যায় না? বুঝি নাই। লুপ ইউজ করে ম্যাথ করা যায় না, যেমন 2 + 3 ব্র্যাকেট ইনটু 3 এরকম? লুপ ইউজ করে ম্যাথ করবা? কন্ডিশন টাইপের ডুয়ালের ভিতরে ম্যাথ করা কন্ডিশন থাকলে মনে হয় এরকম। লুপ ইউজ করে অনেক কিছু করা যায়। মানে ম্যাথ আছে তো লুপের ক্ষেত্রে, ম্যাথের মানে আমরা যে শুরুতে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি, কিছু ক্ষেত্রে আর কি তার উল্টা হয়, মানে প্রথমে যা আসে তার কাজ হয়, মানে যোগ থাকলে যোগের কাজ হয়ে যায়, গুণ থাকলে গুণের কাজ হয়ে যায়, মানে এমনি একটা লাইন বরাবর আগে, আবার কিছু আছে আর কি বদমাসের নিয়ম অনুযায়ী চলে। আচ্ছা, ওটা আমরা পরবর্তীতে দেখবো। তোমরা আচ্ছা ভাইয়া। আগে বেসিক গুলো ক্লিয়ার করো, দেন হচ্ছে আপার লেভেলের বদমাস নাকি ম্যাথ না কি করবা হাবি যাবি, বিটবুটে টাইপের কোশ্চেন, ওগুলা আর কি দেখা যাবে। ওগুলা এখন এত বিটবুটে কোশ্চেন মানে চিন্তা করার দরকার নেই, মাথায় আনলে মাথা ঘুরাবে শুধু শুধু। না ভাই, একবার করছিলাম তো, আবার ইন্টার লেভেলও ছিল আর কি, এই জন্য আর কি বললাম। অনেক কিছু করা যায়, তুমি আগে বেসিকটা শিখো, তুমি এমনি বুঝতে পারবা লুপ ইউজ করে তুমি কি কি করতে পারো বা কি কি করবা সেটা, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, ওকে। এবার লেটস সে ধরো আমি এখানে a এর মান ধরলাম 10, ঠিক আছে? এখন এই জিনিসটা কি প্রিন্ট হওয়ার কথা? বা কি আদৌ ক্লাসে আসো? ক্লাস করতেছি আসলে প্রিন্ট হয় নাকি? খুব সুন্দর করে প্রিন্ট হয়ে গেছে। জাস্ট মানে ডুয়াল যেটা আমি জানি, মানে ডুয়াল লুপে আগে কোড ভিতরের কোডটা রান করে, তারপর কন্ডিশনটা মানে এক্স চেক করে, তারপর যদি এটা মানে তারপর আবার কোডটা রান হয়, জাস্ট 10 তাহলে আসবে, এটাই তো মনে হয়। হ্যাঁ, এটাই ডু কোড ফার্স্ট দেন চেক দ্য কন্ডিশন, এরকম একটা বিষয়। ডু হোয়াইল এর ক্ষেত্রে প্রথমত আমাদের মানে স্টেটমেন্ট যেটা থাকে, কোডিং পার্ট যতটুকু থাকে, কন্ডিশন চেক হওয়ার আগেই সেই জিনিসটা প্রিন্ট হয়ে যায়। ও জি। কন্ডিশন ভুল হোক কি ঠিক হোক ডাজন্ট ম্যাটার, ওর কাছে এটা কোনো কনসার্নই নেই। ও আগে প্রিন্ট করে নিবে বা ওই কাজটা আগে শেষ করে নিবে, দেন কন্ডিশন চেক করবে। তো এই কেসগুলা খুব রেয়ারলি আমাদের কাজে লাগে, দ্যাটস ওয়াই হচ্ছে ডু হোয়াইলটা আমরা খুব কন্টিনিউয়াসলি ইউজ করি না। এই হচ্ছে ডু হোয়াইলের কাহিনী। আমরা সচরাচর ইউজ করি হচ্ছে ওয়াইল কন্ডিশন, মানে ওয়াইল লুপ আর ফর লুপ, ঠিক আছে? তোমাদের যদি এমন কোনো পারপোজ আছে বা এমন কোনো দরকার পড়ে যে আমাদের কোনো কন্ডিশন মিলার আগেই একটা জিনিস প্রিন্ট করতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ডু হোয়াইল ইউজ করবো, আদারওয়াইজ আমরা করবো না, বুঝতে পারছো? জি। আচ্ছা, এবার আসি ওয়াইলের ক্ষেত্রে। লেটস সে এটা ইন্ট এ ইকুয়াল টু ধরো 1 দিলাম, ধরো এ ইকুয়াল টু 1। এবার ওয়াইলের কাহিনী কি? ওয়াইলের সিনট্যাক্সটা হচ্ছে ওয়াইল, ভিতরে হচ্ছে থাকবে কন্ডিশন, দেন হচ্ছে এখানে আমাদের স্টেটমেন্ট বা হাবিজাবি যত কিছু আমরা করি এটার ভিতরে। এই হচ্ছে ওয়াইলের কন্ডিশন, মানে ওয়াইলের সিনট্যাক্স, এত সিম্পল একটা জিনিস। এখন এই কন্ডিশনের মধ্যে আমরা ধরো লেটস সে দেই a লেস দ্যান অর ইকুয়াল টু 10, স্টেটমেন্টে যা দিই প্রিন্টএফ %d, মানে আমরা চাইতেছি 1 থেকে 10 পর্যন্ত এটা প্রিন্ট করার জন্য। তো ও প্রথমে কি হবে, এখানে এর ভ্যালু 1 ওয়াইলের ভিতরে আসবে, দেখবে কন্ডিশন চেক করে যে এ কি 10 থেকে ছোট অথবা সমান কিনা। 1 কি 10 থেকে ছোট বা সমান? জি ভাই, ছোট। ছোট। তার মানে এই জিনিসটা ট্রু, তার মানে ও এই লুপের মধ্যে ঢুকবে, ঢুকে এর ভ্যালুটা প্রিন্ট করবে, প্রথম 1 প্রিন্ট করবে। দেন এখন আমাদের কি, এখন আমরা যদি এই জিনিসটা রান করি, আমার আবার টার্মিনাল এটা হচ্ছে ক্র্যাশ করবে প্রোগ্রামটা, কারণ এই জিনিসটা কন্টিনিউয়াসলি এর ভ্যালু 1ই থাকতেছে, ও জিনিসটা বারবার 2ই পাইতেছে, ও এই জিনিসটা বারবারই প্রিন্ট করবে, ও আর কোথাও থামবে না। তো এই থামার জন্য আমাদের জিনিসটা যেটা দিতে হয় সেটা হচ্ছে ইনক্রিমেন্টাল বা ডিক্রিমেন্টাল অপারেটর। ধরো আমি a++ করে দিলাম, এর ভ্যালু 1 করে বাড়াই দিলাম, ঠিক আছে? তাহলে প্রথমে ও 1 প্রিন্ট করবে, করে এর মান 1 বাড়াই দিবে, তখন এখন হচ্ছে এর মান কত? 1 2 ও হ্যাঁ 2। 2 হবে পরে। 1 বাড়ার পরে এর মান 2 হয়ে গেছে।
এখন হচ্ছে আবার ওয়াইল এর মধ্যে কন্ডিশন চেক করবো যে এ এর মান কি, মানে 2 কি 10 এর থেকে ছোট অথবা সমান কিনা, আবার ট্রু পাবে। দেন আবার প্রিন্ট করবে সিমিলারলি এইভাবে 3 4 5 6 7 8 9, 9 এর পরে আবার এখানে প্লাস প্লাস হয়ে 10 হয়ে যাবে। এবার আবার চেক করবে 10 কি 10 এর সমান অথবা ছোট কিনা। হ্যাঁ ছোট, সমান, তার মানে ও আবার ট্রু পাবে, 10 প্রিন্ট করবে, দেন এখানে এসে এটা 11 হয়ে যাবে। এবার আবার চেক করবে 11 কি 10 থেকে ছোট অথবা সমান কিনা, এখানে এসে ফলস পাবে, দেন এখান থেকে ও টার্মিনেট হয়ে বের হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে পারি। দেখি আমাদের আউটপুটটা আসে কিনা। হ্যাঁ, এই যে আমাদের 1 থেকে 10 পর্যন্ত এভাবে প্রিন্ট হয়ে গেছে। ক্লিয়ার ওয়াইল লুপ? জি ভাইয়া। কারো কোনো ডাউট আছে? আজকে তো কোনো হ্যাঁ। সবাই সবাই কি বুঝতেছে এত ভালো? সবাই কেউ তো নাই। যে কয়জনই আছে ওই কয়জনই। না না ভাইয়া, ইজি আছে যেগুলো তো ইজি আছে ইনশাআল্লাহ, সহজ আছে ইনশাআল্লাহ। কারণ বিটি দিকে না আরো যখন কাজ টাজ করতে যায় তখন ধরা পড়ে সমস্যা। এখন তো সব সহজ লাগে, যখন প্রোগ্রাম করতে যায় তখন প্যাচ লেগে যায়। আচ্ছা, হাতে করতে গেলে কাজ লাগবে। এবার আসি আমরা ফর লুপের ক্ষেত্রে। লুপিং আজকে লুপিং পর্যন্ত করাবো মোটামুটি, লুপটা শেষ করেই তোমরা প্রবলেম সলভ করো। এবার আসি ফর লুপে। ফর লুপের সিনট্যাক্সটা হচ্ছে ফর, প্রথমটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, দেন হচ্ছে কন্ডিশন, দেন হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। এবার হচ্ছে স্টেটমেন্ট। আমাদের ওয়াইলের মধ্যে কি দেখছিলাম, এখানে কন্ডিশন, এখানে স্টেটমেন্ট, এখানে হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। আমরা যদি এই জিনিসটা ইউজ না করতাম আমার প্রোগ্রাম আবার ক্র্যাশ করতো। ঠিক আছে, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট জিনিসটা ইউজ করতে হয়। ওকে, এবার ফর লুপের সিনট্যাক্স আসি। প্রথমটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, মানে আমি যেই জিনিসটা দিয়ে আমার লুপটা চালাবো, মানে এখানে যে কন্ডিশনটা যার উপর বেস করে কাজ করবে মেইনলি, সেই জিনিসটা এখানে ইনিশিয়াল করে দিতে হবে। দেন আমাদের আসে কন্ডিশন, এই যে সিমিলারলি এ থেকে 10 থেকে ছোট বা সমান কিনা, এখানে হচ্ছে এই কন্ডিশনটা এখানে ইউজ করবো। দেন আমাদের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের ক্ষেত্রে আমরা এই যে a প্লাস প্লাস ইউজ করছিলাম, এই জিনিসটা ইউজ করবো। লেটস সে ধরো আমরা এখানে ইনিশিয়াল করে দেই a ইকুয়াল টু 1, কন্ডিশনের মধ্যে বলে দেই a লেস দ্যান অর ইকুয়াল টু 10, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের মধ্যে বলে দেই a প্লাস প্লাস। স্টেটমেন্ট হচ্ছে আমরা জাস্ট এই জিনিসটা প্রিন্ট করে দিই। সিম্পল একটা কোড, দেখি এবার আমাদের এটা রান করে কিনা। খালি করি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের একটা এরর আসছে কি, এ আনডিক্লেয়ার ফার্স্ট ইউজ দ্য ফাংশন, মানে এটা আমরা ডিক্লেয়ারই করি নাই। আমরা এখানে তো মনে হয় কমেন্ট করে ছেড়ে দিচ্ছি। এই জিনিসটা প্রথমে ডিক্লেয়ার করে দিতে হবে, এটা কি ইন্টিজার নাকি ফ্লোট নাকি হাবি যাবি এরকম কিছু। তো এরর আসা ভালো, এরর দেখে দেখা প্রবলেম সলভ করাটা ভালো জিনিস। দেখো দেখো আমাদের 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। মানে সিমিলার ওয়াইলের ক্ষেত্রে যেটা, ফর লুপের ক্ষেত্রেও সেটাই। ফর লুপের ক্ষেত্রে কাজটা কি হয়, প্রথমে ইনিশিয়ালাইজেশন হয়, দেন কন্ডিশন চেক হয় যে কন্ডিশনটা ট্রু নাকি ফলস। যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্টটা প্রিন্ট করবে বা এর পরবর্তী যে কাজগুলো আছে সেটা করবে, করে ইনক্রিমেন্ট করবে। আচ্ছা দেখো, প্রথমের কাজ হচ্ছে কন্ডিশন যদি ট্রু হয় তাইলে স্টেটমেন্ট প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পরে ইনক্রিমেন্ট হবে। প্রথমে এ ছিল 1, দেন হয়ে যাবে 2। এবার এই ইনক্রিমেন্ট হওয়ার পর আবার কন্ডিশন চেক হবে, 2 কি 10 থেকে ছোট বা সমান। হ্যাঁ, কন্ডিশন এখানে ট্রু দিছে, ও আবার প্রিন্ট করবে স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট থেকে আবার সে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টে চলে যাবে, দেন 2 হয়ে যাবে 3। এবার আবার ইনক্রিমেন্ট হওয়ার পর এই ভ্যালুটা চেক করবে কন্ডিশনের সাথে, 3 কি 10 থেকে ছোট বা সমান, ইয়েস ছোট। সিমিলারলি আবার প্রিন্ট করবে, এইভাবে কন্টিনিউয়াসলি। যখন 10 এ আসবে, এর ভ্যালুটা যখন 10 হয়ে যাবে, a প্লাস প্লাস করার পরে যখন 10 না 11 হয়ে যাবে, এখন হচ্ছে আবার চেক করবে এর ভ্যালু কি 11, মানে 11 কি 10 থেকে ছোট বা সমান, এখানে এসে ফলস হবে। তার মানে আমাদের এটা টার্মিনেট হয়ে চলে যাবে। এই হচ্ছে কাহিনী, বুঝতে পারছি? জি। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি লুপিং শেষ। এবার হচ্ছে ব্রেকার কন্টিনিউ, এই জিনিসটা দেখাই দিই। ব্রেকার কন্টিনিউ কাকে। আচ্ছা, আমি আমি একটু আগে মনে হয় তোমাদের যে ইফ এলস এর সুইচ কেসের ক্ষেত্রে বলছিলাম যে ব্রেকের কাজ কি বা কন্টিনিউ কিভাবে কাজ করে দেখাবো। দেখো, ব্রেক বা কন্টিনিউ কাজটা করে আসলে, ব্রেকের কাহিনী হচ্ছে লেটস সে আমরা এখানে একটা কন্ডিশন দিই, ইফ
এ ইকুয়াল টু যদি 5 হয়, ঠিক আছে, তাহলে এটা ব্রেক দিবে। এই ব্রেকের কাজ কি আমি বলছিলাম, ব্রেক যখনই পাবে, একটা প্রোগ্রাম এক্সিকিউট হতে হতে ব্রেক এই কিওয়ার্ডটা যখনই পাবে, ও যেই লুপের আন্ডারে আছে বা যেই ব্লকে আছে, ওর ইমিডিয়েট যে ব্লক, সেই ব্লক থেকে বের হয়ে যাবে। মানে ও যদি এই ফর লুপের আন্ডারে থাকে, এই ব্লকের মধ্যে থাকে, ও এই ব্লক থেকে বের হয়ে পরবর্তী কাজ করবে। ধরো এই ফর লুপের মধ্যে আরেকটা ফর লুপ আছে, ধরো এই ফর লুপের মধ্যে আরেকটা ফর লুপ আছে, এইখানে কাজটা করতেছি, এইখানে আবার ব্রেক পাইছে, ধরো এই ব্রেকটা এইখানে, তাহলে ও কি করবে, এই লুপটা কন্টিনিউ করতে করতে যখন এই ব্রেকটা পাবে বা এই কন্ডিশনটা ট্রু হবে, মানে ব্রেক পাইছে, ও এই ব্লক থেকে বের হয়ে যাবে, এই ব্লক থেকে বের হয়ে এই লুপের কাজ করবে। এটা মাথায় রেখো, ব্রেক পাওয়ার পরে কিন্তু ও এই পুরো ব্লক থেকে বের হবে না, ইমিডিয়েট যে ব্লক মানে ব্লকের মধ্যে সে ছিল, শুধু সেইখান থেকে বের হবে, এর পরবর্তী যে কাজগুলো আছে সেটাই করবে। এই যে ব্রেকের কনসেপ্ট। তাহলে মনে হয় তাহলে আউটপুট হবে 1 থেকে 4। হ্যাঁ, এবার আউটপুট আসবে 1 থেকে 4। এটা কাহিনী কি, প্রথমে a ইকুয়াল টু 1 আসছে, দেন চেক করছে 1 কি 10 থেকে ছোট বা সমান, হ্যাঁ কন্ডিশন ট্রু। এবার চেক করবে ইফ a কি 5 এর সমান কিনা, মানে 1 কি 5 এর সমান কিনা, না এটা ফলস, তার মানে ও এই ইফ এর মধ্যে ঢুকেই নাই। এবার হচ্ছে ও এটা প্রিন্ট করবে, এর মান 1, এটা প্রিন্ট হইলো। এবার হচ্ছে ইনক্রিমেন্ট হবে, এর মান 2 হয়ে গেছে ইনক্রিমেন্ট হয়ে, কন্ডিশন চেক 2 কি 10 থেকে ছোট বা সমান, হ্যাঁ। এবার হচ্ছে এই কন্ডিশন চেক করবে 2 কি 5 এর সমান, না, এটা বাদ, আবার 2 প্রিন্ট করবে। সিমিলারলি 3 চেক করবে, এটাও মিলে না, আবার প্রিন্ট করবে। 4 চেক করবে, এটাও মিলে না, প্রিন্ট করবে। এবার হচ্ছে ধরো এ প্লাস প্লাস 5 হয়ে গেল, চেক করবে 2, এখানে এবার চেক করবে 5 কি 5 এর সমান, হ্যাঁ সমান। এবারে ব্রেক পেয়ে গেছে, ব্রেক পাওয়ার সাথে সাথে ও এই ব্লক থেকে বের হয়ে যাবে, ও পরবর্তী জিনিসটা প্রিন্ট করবে না, এর জন্য এখানে 4 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। ক্লিয়ার ব্রেকের কাহিনী? জি। জি ব্রেক নিয়ে কার কোনো ডাউট আছে? না ভাই। ওকে, এবার আসি কন্টিনিউর ক্ষেত্রে। কন্টিনিউর জিনিসটা হচ্ছে, ব্রেক যেরকম ও যখন ব্রেক পায় এই ব্লক থেকে বের হয়ে যায়, কন্টিনিউ হচ্ছে ও যখন কন্টিনিউ পাবে শুধুমাত্র স্পেসিফিক ওইটুকের জন্য সে কাজটা স্টপ করে ও পরবর্তী কাজটা রানিং করে যাবে, ও ব্লক থেকে বের হবে না। লেটস সে এখানে 5 পাইছে, মানে 4 এর পরে 5 হইলো, এখানেও কন্ডিশন ট্রু হইছে, 5 হইছে, ও যখন কন্টিনিউ পাবে ও এই পরবর্তী জিনিসগুলো আর কাজ করবে না। শুধু এখানে ধরো আরো স্টেটমেন্ট ছিল, ধরো প্রিন্ট পাইছে, ধরো এরকম কিছু আমি আরো যতগুলো স্টেটমেন্ট দিই, এখানে ধরো স্টেটমেন্ট আরো দিলাম, আমি জানি ও যখন কন্টিনিউ পাবে এই পরবর্তী যতগুলো জিনিস আছে ও স্কিপ করে ইনক্রিমেন্ট করে দিবে, মানে ও পরবর্তী স্টেপে চলে যাবে, ওই জিনিসগুলো আর প্রিন্টই করবে না বা নিচে নিচে যাবেই না। এই হচ্ছে শুধু কন্টিনিউর কাহিনী। তাহলে এখানে যদি আমরা কন্টিনিউ অ্যাপ্লাই করি, আমাদের আউটপুট কি আসার কথা? জাস্ট মানে 5 সরে যাবে তাহলে। কেউ কি বুঝতেছে না? 1 থেকে 4 5 আবার সরে যাবে, বুঝাই দিন। জাস্ট 1 থেকে 4 হবে, তারপর 6 থেকে 10 মানে এক সিরিয়ালে। দেখো এখানে 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট হয়েছে, 5 যায় ব্রেক কন্টিনিউ পাইছে, তার মানে কি ও কন্টিনিউর পরে এই প্রিন্টএফটা প্রিন্টই করে নাই, এই নিচের গুলো স্কিপ করে ও ইনক্রিমেন্ট করে দিচ্ছে, কন্ডিশন চেক করছে 6 হয়েছে, এটাও ফলস, 6 থেকে প্রিন্ট করছে, মানে ও 5টা স্কিপ করছে। এই হচ্ছে কন্টিনিউর কাহিনী। কন্টিনিউটা বুঝছো? কারো কোনো ডাউট আছে? ভাইয়া 5টা স্কিপ হওয়ার কাহিনীটা আরেকবার বলেন না, ব্রেকের সময় আর কন্টিনিউর সময়। এখানে যখন ও যখন ব্রেক পাবে, ব্রেক পাইলে যখনই কন্ডিশন কোনো প্রোগ্রাম এক্সিকিউট হওয়ার পরে ব্রেক এই কিওয়ার্ডটা পায়, ইমিডিয়েটলি যে ব্লকের মধ্যে সে ছিল সেই ব্লক থেকে বের হয়ে যাবে, মানে ওই ফর লুপের মধ্যে ছিল, এই ফর লুপ থেকে বের হয়ে পরবর্তী কাজগুলো করবে। ব্রেক বুঝছো? জি। আচ্ছা, এখানে যদি ব্রেকের জায়গায় কন্টিনিউ থাকে, কন্টিনিউ যদি পায়, সেই ক্ষেত্রে ও জাস্ট নিচের ওই ব্লকের মধ্যে শুধু নিচের কাজগুলো স্কিপ করবে, ওই ব্লক থেকে বের হয়ে যাবে। বুঝতে পারছো? জি ভাই। ও যখন a = 5 পাইছে, তার মানে এর মান 5, এটা সত্য হয়েছে, এখানে কন্টিনিউ পাইছে, এই প্রিন্টটা আর করে নাই, মানে 5টার প্রিন্টই করে নাই, এই কাজটা করে নাই, না করে ও ডিরেক্টলি পরবর্তী স্টেটমেন্টে চলে গেছে, তার মানে ইনক্রিমেন্ট করে আবার কন্ডিশন চেক করে পরবর্তী কাজ করছে, ও ব্লক থেকে বের হয়ে যায় নাই। কন্টিনিউর কাজ হচ্ছে এটা, মানে যেখানেই কন্টিনিউ পাবে তার পরবর্তী যতগুলো লাইন আছে, যতগুলো এখানে যদি 100টা লাইনও থাকে এরকম, সবগুলো স্কিপ করে দিবে, কোনো কাজই করবে না এটা, কিন্তু ব্লক থেকে বের হয়ে যাবে না। এটা হচ্ছে কাহিনী।
ক্লিয়ার? মানে ব্রেকে 5 কেন প্রিন্ট হলো না ওটা আরেকবার বলুন, বুঝতেছি না এটা। ব্রেকের সময় আর কি 5 কেন প্রিন্ট হলো? পুরো টপিক থেকে বের হয়ে যাবে, কন্টিনিউ হলে বাকিগুলো স্কিপ করবে। এই যে ব্রেক, ধরো এখানে ব্রেক আসছে, হ্যাঁ, এবার আমরা প্রিন্ট করে দেখি 5 কি প্রিন্ট হয়েছে? না, হয়নি। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে প্রথমে 1 এর মান 1 কি 10 থেকে ছোট বা সমান কিনা, এই কন্ডিশনটা ট্রু। এখন 1 কি 5 এর সমান কিনা, এই কন্ডিশনটা কি ট্রু না ফলস? ফলস। ফলস। ও ব্রেক পায় নাই, তার মানে 1 প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে? ফলস হয়েছে এর জন্য ব্রেক মারে নাই আর কি। হ্যাঁ, ফলস হচ্ছে, তার মানে ও ব্রেক পায় নাই, তার মানে ও 1 প্রিন্ট করে ফেলছে। ওকে, বুঝছি ভাই, যখন 5 হয়ে গেছে, ট্রু হয়ে গেছে, এর জন্য ব্রেক মেরে দিয়েছে, প্রিন্টার করেনি। রাইট রাইট। তো পরবর্তীতে এই জিনিসগুলো প্রিন্ট না করে ডিরেক্টলি এই ব্লক থেকে বের হয়ে গেছে, পরবর্তী আর কারোর জন্য কাজ করবে না ও, ঠিক আছে? বুঝছি ভাই। আচ্ছা, কন্টিনিউ তো বুঝতে পারছো কন্টিনিউর কারণ কি? জি। ওকে, আজকে মোটামুটি এই পর্যন্তই। এটাও দেখাই দেন। অলরেডি 12:30 বেজে গেছে। হ্যাঁ, এটা দেখতে গেলে আরো মোটামুটি টাইম লাগবে। তোমরা কি দেখবা আজকে? ভাইয়া টার্নারি অপারেটরটা যদি আরেকবার দেখে দিতেন একটু ভালো হতো। টার্নারি অপারেটর, হ্যাঁ, একটু রিক্যাপ করে দিলে ভালো হতো। ওকে, লেটস সে int age equal to 20। আমরা চেক করব এজ গ্রেটার দেন অর ইকুয়াল টু যদি 18 হয়, তাহলে লিখব হচ্ছে printf, জাস্ট লিখি ভোটার, হুম। একটা ভোটার, লেটস সে এলস যদি এটা ট্রু না হয়, printf নট ভোটার, জাস্ট এইটুকুই, ঠিক আছে? হ্যাঁ। তাহলে এটা কি আউটপুট দিবে আমার এখানে? নট ভোটার, ভোটার হয়নি, নট ভোটার। কেন নট ভোটার কেন? সরি ভোটার ভোটার হবে। 18 বেশি তো। 18 ভোটার মাথা গুলো গেল। আচ্ছা, ঠিক আছে, এরকম যে অতিরিক্ত শিখতে গেলে মাথা এরকম গোলায় যায়, এই জন্য বেশি প্রেশার নেওয়াটা আসলে ঠিক না। আর এবার দেখো, আমরা এই ফিল্ডস এর মাধ্যমে এই জিনিসটা চেক করলাম, মানে খুব সিম্পলি করলাম যে ও ভোটার কিনা বা ও নট ভোটার কিনা, এটা চেক করলাম, তাই না? এতটুকু তো বুঝছো এই ফিল্ডস এর কাহিনী? হ্যাঁ। এইটাই জাস্ট আমরা যদি এক লাইনে করতে চাই, এটাই হচ্ছে টার্নারি অপারেটরের কাজ। এই কন্ডিশনটা প্রথমে এটা দিব, ঠিক আছে? এবার হচ্ছে একটা কোশ্চেন মার্ক দিব। কোশ্চেন মার্কের পরবর্তী যেটা, সেটা হচ্ছে আমাদের এই কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে আমরা কি করছি? ভোটার প্রিন্ট করছি, প্রিন্টএফ ভোটার। ঠিক আছে? হ্যাঁ। এরপর একটা কলম দিব, কোন দিছেন তো একটা ভাই ওই ভিতরে তো কোনো সেমিকোলন হবে না। সেমিকলন। সেমিকোলন হবে না ভাই। এবার হচ্ছে এটা, তারপর সেমিকোলন, এটাই শর্টকাটে এটা। এবার যদি আমরা দেখি ভোটার, এবার যদি ধরো এখানে ভ্যালুটা চেঞ্জ করে ধরো কত দিই, 5 বছর দিই, তো কি ভোটার কিনা দেখি কি আসে, নট ভোটার। মানে এই ফিল্ডসটাকে জাস্ট শর্টকাটে শর্ট ফর্মে লেখার পদ্ধতিকেই হচ্ছে টার্নারি অপারেটর আর কি বলা হয়, বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। এটা হচ্ছে ট্রু স্টেটমেন্ট, ট্রু স্টেটমেন্ট, আর এটা হচ্ছে ফলস স্টেটমেন্ট। ভাইয়া 5টা লাইন একসাথে কমেন্ট আউট কেমনে করলেন? আচ্ছা, এটা হচ্ছে ভিএস কোডের একটা এক্সটেনশন বা একটা মানে সুবিধা। তুমি জাস্ট এই পুরোটুকু সিলেক্ট করবা, কন্ট্রোল স্ল্যাশ, ব্যাকস্ল্যাশ, শুধু স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ। ভাগের স্ল্যাশ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে। আর কারো কোনো কোশ্চেন আজকের ক্লাস নিয়ে?